আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জোবাইদ হোসেন আছি আপনাদের সাথে। আজকের ছোট্ট একটা ভিডিও করব। ভিডিওটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, মন দিয়ে শুনবেন। যারা যারা ইন্টারমিডিয়েট লেভেলে ট্রেডিংয়ের কাজ করতে চান, ট্রেডিংয়ের কাজ কি? যে এদার কামাল ওধার, সহজ কথা, যেটাকে লোকাল ভাষায় যে মানুষগুলো সম্মান করতে জানে না তারা আপনাকে বলবে দালাল। আর যে সম্মান করতে জানে অথবা যে এটাকে বুঝে সে এটাকে আপনাকে কি বলবে? ট্রেডার। আর এই ট্রেডারের কাজটাকেই আমরা ভুল করে বাইং হাউসের কথা বলে দিই। মার্কেটে সবাই যে ল্যাঙ্গুয়েজটা জানে যে মাল পাওয়া যায়, স্টক লটের মাল পাওয়া যায়, মানে এটা বোধহয় বাইং হাউস। মার্কেটে আপনাদের সবচেয়ে সমস্যা হচ্ছে আপনারা 5 বছর কাজ করেও আপনারা এমন ল্যাঙ্গুয়েজে কথা বলেন যে মনে হয় যে কলা গাছের সাথে কথা বলতেছি, সেকেন্ডের মধ্যে মাথায় রক্ত উঠে যায়। আপনাদের কমন সেন্সটা সবার আগে বাড়াইতে হবে। বাইং হাউস কী জিনিস, আর ট্রেডিং হাউস কী জিনিস, আর দালাল কী জিনিস, তিনটা জিনিসের পার্থক্য সবার আগে আপনার বুঝতে হবে। যার কোনো প্ল্যাটফর্ম নাই, যার সার্টিফিকেট নাই, যার কোনো কিছু নাই, যে পথে পথে ঘুরে ঘুরে কাজ করে, বায়ারের কাছ থেকে একটা মাল নিয়ে ফ্যাক্টরির কাছে যাবে, ফ্যাক্টরির কাছ থেকে একটা মাল নিয়ে বায়ারের কাছে যাবে, বায়ারে বলবে আমার জন্য একটা টাকা রাখেন, ফ্যাক্টরিরে যে বলবে আমার জন্য একটা টাকা রাখেন। এর অর্থ সে হচ্ছে ব্রোকার, ইন্টারমিডিয়েট পারসন অথবা মিডিয়া। এবং যেখানে যত দুঃখের কথা বলেন, বাটপাড়ির কথা বলেন, পেটে লাথি খাওয়ার কথা বলেন, যা ঘটে সব এই ব্রোকারের ঘটে। কারণ তার একটাই অপরাধ, তার কাছে টাকা নেই, তার অফিসিয়াল প্ল্যাটফর্ম নাই। কারণ একটা অফিস রাখতে গেলে সেখানে অ্যাকাউন্টসের লোক লাগে, কমার্শিয়ালের লোক লাগে, মার্চেন্ডাইজার লাগে, কিউসি ম্যান লাগে, কত কিছু লাগে। মাস গেলে 2-3 লাখ টাকা, 5 লাখ টাকা একদম ছোট অফিসেই খরচ আছে। তো যে ভদ্রলোক ছোট থেকে শুরু করতে চাচ্ছে, তার যদি ক্যাপাসিটি না থাকে, তার এই ইচ্ছা শক্তিটার নামই হয়ে যায় শেষমেশ যে ব্রোকার অথবা দালাল। বেসিক্যালি তাকে কখনো দালাল বলবেন না, তাকে বলবেন যে হি ইজ দ্য হায়েস্ট পোটেনশিয়াল, অর্থাৎ গোবরে পদ্ম ফুল, যার কিছু নাই, সে চেষ্টার জোরে এত কিছু করতেছে। সবার আগে তাকে স্যালুট দিবেন। ক্লিয়ার? এরপরে হলো ট্রেডিং হাউস। ট্রেডিং হাউস কি? যে ট্রেড করে, ওই ভদ্রলোক আনঅফিসিয়ালি করতেছিল, আর ট্রেডিং হাউস হচ্ছে অফিসিয়ালি সব কিছু করতেছে। আর ট্রেডিং হাউসের সুবিধা হচ্ছে সে সব ক্যাটাগরির মাল নিয়ে কাজ করতে পারে। আজকে দেখবেন গার্মেন্টস নিয়ে কাজ করছে, কালকে দেখবেন ধান নিয়ে কাজ করছে, তারপরের দিন দেখবেন পেন ড্রাইভ নিয়ে কাজ করছে, তারপরের দিন দেখবেন মোবাইলের সিম নিয়ে, মেমোরি কার্ড নিয়ে কাজ করছে। সব রকমের কাজ, মানে এদার কামাল ওদার, ওদার কামাল এদার, এর নাম হচ্ছে ট্রেডিং হাউস, যেমন আমরা। আর এরপর হচ্ছে বাইং হাউস। বাইং হাউসের কাজ কি? বাইং হাউসের কাজ হচ্ছে দেয়ার এজেন্টস, তারা হচ্ছে নির্দিষ্ট কিছু বায়ারের এজেন্ট। ওই বায়ারেরই কাজ করবে, তার এজেন্ট হয়ে। যেন মনে করেন আমেরিকায় এক ভদ্রলোক বায়ার, তার এই বাংলাদেশে একজন বিশ্বস্ত লোক দরকার, যার মাধ্যমে সে ফ্যাক্টরি থেকে কাজগুলো উঠাবে। এই বাইং হাউসটাকে যদি কিনা সে একদম ডেডিকেটেড করে দেয়, তখন তাকে বলা হয় লিয়াজো অফিস। আর যদি সে ডেডিকেটেড না করে দেয়, ফ্রি হ্যান্ড রাখে, মানে তুমি আমারও কাজ করো, আরও 10 জন বায়ারেরও কাজ করো, তখন এই হাউসটার নাম হয় বাইং হাউস। আর বাইং হাউস কী করে? সবসময় গার্মেন্টস নিয়ে কাজ করে। বাংলাদেশে বাইং হাউস হতে গেলে আপনার বিজিএমএ সদস্য থেকে শুরু করে গার্মেন্টস সেক্টরের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে ইনভলভ থাকতে হবে, তখন তাকে বাইং হাউস বলা যাবে। তাহলে আপনি যদি একটা বাইং হাউসের মালিক হন, আপনি কিন্তু শুধুমাত্র আপনার মার্চেন্ডাইজার, এই কথাটা শুনে অনেকেই চিন্তা করেন যে গার্মেন্টসে চাকরি করেন। নো, এর একটা মোবাইলের কাভারেরও মার্চেন্ডাইজার হতে পারে। মার্চেন্ডাইজারের কাজ হচ্ছে এই সেম জিনিসটা দেখবে, এরপর এটা কোথা থেকে উঠানো সম্ভব সেটা উঠাবে, বাইরের কাছে সেল করবে, টাকাটা ব্যাক করবে, ফ্যাক্টরিটা বুঝাই দিবে, নিজেরটা নিজে নিয়ে নিবে। এর নাম হচ্ছে মার্চেন্ডাইজার। তাতে যে কোনো প্রোডাক্টের হইতে পারে, যে কোনো প্রোডাক্টের হইতে পারে। সো একটা কাগজেরও মার্চেন্ডাইজার থাকতে পারে। মার্চেন্ডাইজার শব্দের অর্থ হচ্ছে বায়ারকে সন্তুষ্ট করে তার কাছ থেকে কাজ এনে সময় মতো তাকে কোয়ালিটি সহ মালটা পৌঁছায় দিয়ে, সময় মতো পৌঁছায় দিয়ে
তার কাছ থেকে পেমেন্টটা এনে সবারটা সবাইকে দিয়ে নিজেরটা নিজের পকেটে রাখা, এটার নাম হচ্ছে মার্চেন্ডাইজার। মার্চেন্ডাইজার শব্দের অর্থ এই না যে সে গার্মেন্টসের টেক্সটাইল ইঞ্জিনিয়ার অথবা সে শুধু গার্মেন্টসেই কাজ করবে। তাহলে আপনি যখন বাইং হাউসের মালিক হচ্ছেন, আপনার কিন্তু একটা সাইড অফ হয়ে গেল, আপনি শুধু গার্মেন্টস নিয়ে কাজ করতে পারছেন। এরপরে কি হচ্ছে, বাংলাদেশের বাইং হাউসগুলো যেটা করতেছে সেটা হচ্ছে কি, আপনার এই বাইং হাউসের এই অর্ডার নেওয়াটা, এর মধ্যে দিয়ে স্টক লটের থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য তারা তাদের দক্ষতায় তারা বের করে ফেলতেছে। তো তারা বারোভাজালি হয়ে যাচ্ছে। যখন বারোভাজালি হয়ে যাচ্ছে তখন তার যে বিদেশি যে পার্টনার অথবা যে ক্লায়েন্টস, যে কাস্টমার অথবা বায়ার, তারা বুঝতেছে এ তো বারোভাজালি, এ যে জায়গাতে পায় সেই জায়গাতে সেই কাজেই ব্যস্ত থাকে। হ্যাঁ, তাহলে এর খুব আস্থা করা যায় না। তো যেটুকুন আস্থা করা যায় সেইটুকুন ভালো। আর আমি তো জানি ও আমারে বলবে ব্যস্ত, বেসিক্যালি তো আরও 14টা কাস্টমারের 14 রকমের কাজ করে বেড়াচ্ছে, স্টক লট নিয়ে কাজ করতেছে, হোশিয়ারি নিয়েও কাজ করতেছে, মানে ওর কাহিনীর অভাব নাই। আবার বাইং হাউসগুলো যেটা করে কম রেটে কাজ নিয়ে সেটার মধ্যে যত রকমের কারচুপিগুলা করতে যে কোয়ালিটি ফল করে, যেমন ঝামেলায় ফেলে দেয়, নিজেও ঝামেলায় পড়ে, বায়ারও নষ্ট করে ফেলে। তো এরকম অনেকবার হতে হতে বায়ারদের একটা আস্থা নষ্ট হয়ে গেছে। এখন বায়াররা বাইং হাউসে পেমেন্ট দিতে চায় না, পেমেন্ট দিতে চায় কাকে? ফ্যাক্টরিকে। যে ফ্যাক্টরি তোরে কাজ দিব, তোরে টাকা দিব, তুই আমারে কাজটা বুঝাই দিস, আর তুই ওখান থেকে কমিশন এই বাইং হাউসে দিয়ে দিস। তো বাইং হাউস তখন আর কাজ করতে চায় না, কারণ কথা হলো যে আমি যদি আপনার টাকা দিয়ে দিই, আপনার সাথে যদি আমার ডিরেক্ট রিলেশন হয়ে যায়, তো মধ্যিখানে যে ছিল তার এখন জুতা মুছতে কোনো কাজে লাগবে? সে যতই চিল্লাক, যতই মামা চাচা খালা দেখাক, র্যাব দেখাক, শেখ হাসিনা দেখাক, খালেদা জিয়া দেখাক, কোনো লাভ নাই। কারণ আমার সাথে তো বায়ারের শর্ট হয়ে গেছে। এখনও দৌড়ে পড়ে থাকুক, রাস্তাঘাটে ঘুরতে থাকুক, আর ওই অফিসের সামনে বসে বসে চা খাইতে থাকুক। ঘটনাটা বাস্তবে হয় সেইটা। তাহলে কথা হলো যে আপনারা আর স্টক লটের হাউস, যারা স্টক লট নামায় এবং স্টক লট বিক্রি করে, বিভিন্ন গার্মেন্টস থেকে স্টক লট নামালো, বিক্রি করলো, এখন এই স্টক লট হাউস আর বাইং হাউস এই দুইটা মিলেমিশে এমনভাবে একাকার হয়ে গেছেন, আপনারা এখন মাল কিনতে গেলেই সবার আগে বলেন, ভাই এটা কি বাইং হাউস নাকি? আপনারা বলেন না ভাই এটা কি স্টক লটের হাউস নাকি, আপনারা বলেন ভাই এটা কি বাইং হাউস নাকি? কয় নম্বর সেক্টরে? আপনাদের ল্যাঙ্গুয়েজ অথবা আপনাদের মাইন্ড সেট আপ অথবা আপনাদের শিক্ষা, সব জায়গাগুলো এই আমাদের এইসব আকামের কারণেই আস্তে আস্তে আপনাদের ব্রেনগুলো ওলট পালট হয়ে গেছে, এবং আপনাদের মুখ দিয়েও সঠিক ল্যাঙ্গুয়েজটা বের হয় না যে ভাই এটা কি বাইং হাউস নাকি স্টক লটের হাউস, নাকি এটা ট্রেডিং হাউস, এটি আপনারা জানেন না। আপনারা যে ওই কোম্পানিতে ঘুরে আসছেন, মালও দেখে আসছেন, এমডির সাথে কথাও বলে আসছেন, কিন্তু আপনি জানেনই না ওইটা কী হাউস। আসেন কি আসেন না, নিজের মনের কাছে জিজ্ঞাসা করে দেখেন, প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তা আপনি যার সাথে কাজ করছেন তার পরিচয় কী সেটাই জানেন না, তা সেখানে আপনি সিকিউরিটি কেমনে আশা করেন বলেন? আপনি যে একটা গাছ লাগাইছেন, গাছে পানি দিচ্ছেন, এত পানি দিচ্ছেন আর এত সার দিচ্ছেন, হ্যাঁ, একটা আপেলের বিচি খেয়ে লাগাইছেন, সার দিচ্ছেন, কত কিছু দিচ্ছেন, কিন্তু সেই জায়গায় একটা পাখিতে এসে পায়খানা করছিল, আপনার এই সারটার পাওয়ার পরে সেই গাছের পাতা এত বড় হয়ে গেছে, এটার বুঝাই যাচ্ছে না যে এটা ডুমুর গাছ। কয়েকদিন পরে যখন ফুল ফুটলো দেখলেন যে এটা একটা ডুমুর গাছ হয়েছে। আর এতদিন যখন সারটার এক গাদা দিচ্ছেন তখন পাতা এত বড় বড় হয়েছে, আপনার বিশ্বাসই হচ্ছিলেন এটাও ডুমুর গাছ। মনে হচ্ছিল আমি তো জায়গায় আপেলের বিচি ফেলাইছিলাম, এটা আপেল গাছ, যেহেতু জীবনে কোনো দিন দেখি নেই। এরপরে তো গাছও বড় হয়ে গেছে, ফুলও প্রথম যখন ডুমুরের ফুল আসলো অথবা ডুমুর আসলো, একটা কোপ মারি ডুমুর গাছ কেটে ফেলে দিলেন রাগের চোটে। তাহলে আপনি জীবনের এই সময়টা ব্যয় করলেন কিসের পিছনে? আপেল গাছ ভেবে ডুমুর গাছের পিছনে। তা আপনি যে হাউসের সাথে কাজ করতেছেন, যার সাথে ব্যবসা করতেছেন, আপনি তাকেই চিনেন না, তো আপনি তো 2 দিন পরে ধরা খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন, এইটাই স্বাভাবিক। তাহলে সবার আগে আপনার এই ছোট্ট ছোট্ট, এগুলো কিন্তু বইতে লেখা থাকে না, এগুলো হচ্ছে কমন সেন্স। এই কমন সেন্সগুলো আপনাকে বাড়াইতে হবে। কমন সেন্স বাড়াইলেন, এরপরে আমরা আজকে মেইন হচ্ছে স্টক লট নিয়ে পরে আর একটা ভিডিও করে দিব, আগেও অনেক ভিডিওতে বলে দিয়েছি। এখন আমি আপনাদের একটু সাব কন্ট্রাক্ট নিয়ে আজকের ভিডিওতে কিছু কথা বলে দিই। বাংলাদেশে এখন যার কাছেই যাবেন তার কাছেই কোটি কোটি পিসের সাব কন্ট্রাক্ট। বায়ার একদম সেরকম বিশাল বড় বায়ার, আর এক্স ফ্যাক্টরি পেমেন্ট, মানে ফ্যাক্টরিতে মাল রেডি হবে, নিয়ে যে টাকা দিয়ে মাল ছাড়া নিয়ে আসবে। এখন
আপনি আমি তো পাগল হয়ে আছি, ওরে বাপরে বাপ। আরে বাপরে বাপ, বার 1 লাখ 10 লাখ 20 লাখ জিন্সের প্যান্টের থেকে শুরু করে টি শার্টের থেকে শুরু করে অর্ডার দিচ্ছে। শালা এর একটা অর্ডার ধরতে পারলে জীবনে আর কিচ্ছু লাগে না। আমাদের সবার আগে কাজ করার আগে, আমরা যারা কাজ করি, আমাদের কাজ করার আগে সবার মেন্টালিটি কি জানেন? একটা অর্ডার যদি খালি ধরতে পারি, আর জীবনে আর পিছনে তাকানোর সময় আছে। একটা অর্ডারে 5 টাকা করে খাইলে কি হচ্ছে, 20 লাখ টাকা চলে আসবে। রাতারাতি অফিস নিবে, একটা প্রাইভেট কার নিব সেকেন্ড হ্যান্ড, 2টা লোক রাখবো, আমি তো বাইং হাউসের মালিক হয়ে যাব। আপনাদের 95% মানুষের ব্রেনের মধ্যে এইটাই থাকে। এরপর 10 লাখ পিসের অর্ডারের কথা বলছে, তাও আবার ক্যাশ টাকায় সে মাল নিবে। ওরে বাপরে বাপ, মাথা মুথা এখন আর মনে করেন ঘুম হচ্ছে না। বাসায় যে ঘুমায় নর্মালি সাইড করে, আর এখন মনে করেন এইভাবে ঘুমাচ্ছেন। ইনশাল্লাহ কালকে সকালে কোথার থেকে কী খেলা খেলবো, সিগারেটের অভ্যাস থাকলে কিছুক্ষণ পর পর ব্যালকনিতে যাচ্ছেন, মারে বলছেন মা একটু চা দাও, আবার একটু চা দাও। সারা রাত বসে বসে গেম খেলতেছেন, পুরো ব্রেন ট্রেন আউট হয়ে যাচ্ছে। যে একটার পর একটা সিগারেট খাচ্ছেন, তারপরে কী হয়েছে, একটার পর একটা গরম চা খাচ্ছেন, একবার রং চা, একবার দুধ চা, মাথা পুরো শেষ স্বপ্নে। হচ্ছে না? হচ্ছে তো আপনাদের এটা। তাহলে আপনি কিন্তু প্রায় কোটিপতি হয়ে যাচ্ছেন, প্রায়। আর সামান্য একটুখানি বাকি আছে। পরের দিন সকালে যখন সূর্য উঠবে, তখন দেখবেন যে লুঙ্গি পরে এটা ঘুমাইছিলেন, রাতে যে লুঙ্গি পরে ঘুমাইছিলেন, সকালে উঠে দেখবেন যে লুঙ্গি সেটা খুলে গেছে। তা আপনার কোটিপতি হতে বাকি আছে খালি এইটুকুন। কোটিপতি কিন্তু প্রায় হয়ে গেছেন। একটা সাবকন্ট্রাক্ট পাইছেন যে বিশাল অবস্থায়, বাপ রে বাপ। 20 লাখ পিসের আইটেম, আর একটা আইটেম শুরু হতে হতে আরও 5টা 7টা অর্ডার ঢুকবে। বাইরের টাকার অভাব নাই, অমুক তমুক হ্যান ত্যান। আর আমি যে আপনারা বলে দিচ্ছি, এগুলো দেখে টেকে ঘুমায় টুমায়, মানে সিগারেট টিগারেট খেয়ে চাটা খেয়ে মাথা মুথা একবারে পুরো কাহিনী কুহিনী করে, অমুক ভাইয়ের সাথে সকালে কথা হবে, অমুক জায়গায় কালকে সকালে যাবো, এইসব বলে টলে লাস্টে লুঙ্গি পরে ঘুমাইতে গেলেন, সকালে উঠে দেখলেন যে লুঙ্গিই নাই। বাস্তবটা এরকমই। বাস্তবটা এর থেকে নির্মম হবে। কি কারণে জানেন? হ্যাঁ, মার্কেটে অসংখ্য দুরন্তর আছে, দুরন্তরের অভাব নাই। কিছু দুরন্তর আছে যাদের 22 হাত মাটির তলে ঢুকাই দিলে বেরোয় যায়, তা সেটা পার্সেন্ট তো খুব কম। আপনারা একটা মাল কিনতে এসে যেভাবে সেমডি মানুষের মতো একবার নেন, একবার ফেলায় রাখেন, একবার নেন, একবার নেব কি নেব না, এটা চলবে, ওইটা কি এটা চলবে না, এখন ভুল করে খারাপ মাল বেচতে যে, অথবা কম দামি মাল, খারাপ মাল বলা ঠিক না, কম দামি মাল বেচতে চাইলাম, ভুল করে আমার এখান থেকে 5টা দামি মাল চলে গেল। ওই দামি মালটা যে আপনি চুপ করে নিয়ে যাবেন, সেইটুকুন কোয়ালিটি তো আপনার নাই। ব্যবসা করতেন কেমনে বলেন আমারে? ব্যবসা যে করবেন কেমনে করবেন সেটা আমার একটু বলেন, আমি বুঝি। একটু প্রমাণ করবেন না? ছেলে MBA কমপ্লিট করা, প্রতিদিন ইন্টেরিয়রের কাজ চলে, এ দোকান ও দোকান হ্যান ত্যান। ভাই একটা ইট এনে আমার মাথার পরে একটা বাড়ি মারেন না রে ভাই, তো মহাপাপ করছি মার্কেটের মধ্যে অফিস নিয়ে। আচ্ছা, তো কি যেন কথা বলছিলাম, মেজাজটা খারাপ হয়ে গেছে এই ড্রিলের শব্দে। কারণ এটা মাথায়, মানে সারাদিন কাজ করার পরে ড্রিলের শব্দে মনে করেন মাথাটা যন্ত্রণা করতে থাকে। তো যেটা হচ্ছে কি, আপনি প্রায় কোটিপতি হয়ে যাচ্ছেন। যাক, বহুত কষ্ট করে ড্রিল বন্ধ করে আসছি, মাথাটাতে রক্ত উঠে গেছে। যাই হোক, তো আমরা যে কথা বলতেছিলাম, কি যেন, যে সকালবেলা উঠে খুব বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। অর্থাৎ আপনার যখন ঘোর এবং স্বপ্ন কেটে যাবে, এরপরে দেখবেন সব কিছু তামা তামা। অর্থাৎ আপনি নগ্ন, মানে আপনি জিরো। এটাই বাস্তব।
অফিস আদালত করে টিটি এলসি এনে সেটাকে ফরওয়ার্ড করেও সময় মতো কাজ উঠানো যাচ্ছে না, কারণ মার্কেটে নন প্রমিজিং পিপলে ভরা। এখানে কারো কোনো ওয়াদা নেই, কোনো কমিটমেন্ট নাই, খালি টাকা দেওয়ার আগেই আপনাকে বাপ ডাকবে, টাকা দেওয়া শেষ, এরপরে মনে করেন আপনারা চিনে না। আবার যাকে আপনি টাকা দিচ্ছেন সে যদি ডিরেক্ট ফ্যাক্টরি না হয়, হয়তো বা সে আর এক জায়গায় টাকা দিয়ে 10-12 বার ধরা খেয়ে মনে করেন হুলস্থুল অবস্থা। অর্থাৎ সে নিজেও যদি ফ্যাক্টরি না হয়, সেও আপনার কাছে কি হচ্ছে বেইজ্জতি। আমরা যেমন একটা ওয়ার্ডার আছে সিলেটের, আমাদের এই সিলেটের ওয়ার্ডারটা নিয়ে 3-3টে ফ্যাক্টরিতে মুভ করছি, করে যে টাকার ওয়ার্ডার নিছি তার 3 ভাগের বেশি, মানে 3 গুণের বেশি সেটাতে ধরা খাইছি। কারণ আইসে বাপ ডাকে, কাজ নিয়ে যায়, লোক দাঁড়ায় থাকলেও কাজ করে না, তো কাজটা উঠবে কেমনে? এরপর কাজ উঠায়, ফেব্রিক কিনে এনে সব কিছু ম্যাচিং করে দিয়ে দেওয়ার পরে প্রিন্টে দেওয়া হলো, প্রিন্টে ভুল, আবার সব কিনে নিয়ে আসেন, এবার প্রিন্ট সব কিছু করা হয়েছে, পরে দেখা গেলো কাটিংয়ে ভুল। 3-3বার ধরা খাওয়ার পরে লাস্টে গেছে বায়ার খানস গ্লোবালে 10 টাকা লাগাল দিছে, কিন্তু খানস গ্লোবাল তো নিজের হাতে কিছু করে নাই। এখন কালকে সকালে ফেব্রিক কাটার কথা, ফ্যাক্টরি আজকে রাতেই কেটে ফেলছে, পারফরমেন্স দেখাইতেছে, মধ্যেখানে পথের ফকির হয়েছে খানস গ্লোবাল। তো আপনাদেরও এরকম যখন কাজ করতে যাবেন অসংখ্য রকম প্রবলেম হবে। আপনি যে এখনই একটা সাবকন্ট্রাক্ট 20,000 পিসের অর্ডার শুনে এমনি প্রাইভেট কার চিন্তা করে ফেলছেন যে কিনবো কোনটা, ইডি নাকি সেকেন্ড হ্যান্ড একটা অ্যালিয়ন স্পোর্টস এডিশন। বাস্তবে সকালটা হোক না, একটু ধৈর্য ধরেন, স্বপ্নটা আপনি কম দেখেন। সবার আগে বাইরের গাত পাট চেহারার দিকে তাকান, বাইরের চেহারার দিকে তাকায় দেখেন যে তার চেহারা জোবায়েদ ভাইয়ের মতো কিনা, তাহলে বুঝেন যে এটা একটা খয়রাতি। এত যতই লেকচার দিক আর যাই দিক, এই যে 1 কোটি টাকার অর্ডারের কথা বলছে, ছাইও পাবেন না। বাংলা কথা বলে দিচ্ছি আপনাদের, একদম সহজ কথা, না বোঝার কিছু নাই। যে লোক আপনারা 1 কোটি পিসের অর্ডার দেওয়ার ক্ষমতা রাখে, ওর গায়ের ঘ্রাণ শুকলেই বুঝতে পারবেন যে এর কাছে 1 কোটি টাকা আছে। আর যার এরকম আপনার ক্ষমতা নাই, ওর চেহারা দেখলে বুঝবেন যে এটা মধ্যিখানে কামলা অথবা দালাল। ও যে এত বড় বড় লেকচার দিচ্ছে, পাটপুট নিচ্ছে যে আমার দ্রুত অর্ডার বসাতে হবে, হ্যান করতে হবে, ট্যান করতে হবে, অমুক তমুক, তোর গাত পা চেহারা দিয়েই তো বোঝা যাচ্ছে যে এটা ফকির নেই। যে পেমেন্ট যে দিতে পারবে তার গ্যারান্টি কি? কথাগুলো খারাপ ভাষায় বলে দিচ্ছি যাতে ব্রেনের মধ্যে থেকে যায়। আপনার যদি বোঝার ক্ষমতা না থাকে বলবেন জোবায়েদ ভাই ভিডিও করে করে যেসব বাজে ভাষায় কথা বলেন, ভাই আপনি তো বস্তির লোক বোধহয়। বেসিক্যালি আপনাদের জন্য এরকম খারাপ ভাষায় কথা বলা লাগে। আর যদি অন্য কোনো কনসার্ন থাকে তাহলে আমার ফ্যামিলি স্ট্যাটাসটা জেনে নেবেন, কোনো সমস্যা নাই, সবই তো অনলাইনে দেওয়া আছে, জেনে নেবেন জোবায়েদ ভাই কোন ফ্যামিলি থেকে আসছে অথবা কোন স্ট্যাটাসের মানুষ অথবা তার লাইফ ক্যারিয়ার কি, জেনে নেবেন। ব্রিটিশ হাইকমিশনে যে জেনে নেবেন জোবায়েদ ভাই কে। বাংলাদেশে বড় বড় কয়েকটা গ্রুপ অফ কোম্পানিজের নাম বলে দিব, সেখানে যে জেনে নেবেন জোবায়েদ ভাই কে, সমস্যা নেই। অন্তত 10টা মন্ত্রীর নাম্বার দিয়ে দিব, খালি ফোন দিবেন, নাম্বারও দিয়ে দিব, তার পার্সোনাল নাম্বার। রাত 10টা পরে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন জোবায়েদ ভাই কে, সমস্যা নাই। কিন্তু আপনাদের জন্য এই পচা পচা কথা বলে বস্তির মতো আচরণ করে আমার ভিডিও করা লাগে, কারণ এই বলে দেওয়ার পরে এমন একটা কোশ্চেন ফোন করে বলবেন, তখন মনে একটা ইট উঠাই নিজের মাথার পরে 10টা বাড়ি মারি যে শালা কার জন্য কি বলি। পৃথিবীর প্রতিটা মানুষই যদি আপনাদের ভাবির মতো হয়, তা আমি কাজটা করবো কার সাথে, আমি এটাই বুঝতে পারি না। যে সারা রাত রামায়ণ পড়ানোর পরে সকালে বলে সীতাকার বাপ, বুঝছেন? তো এই হচ্ছে মনের দুঃখের কথা। শুনেন, একটা বায়ার আপনার কাছে আসছে সাবকন্ট্রাক্ট নিয়ে, সবার আগে আপনাকে কি বলবে, ভাই আপনার কাছে ফ্যাক্টরি আছে, কাজ করে দিতে পারবেন? হ ভাই পারবো। আপনি তো বলবেন জি ভাই, কি অর্ডার, কত পিস? ওরে বাপরে বাপ, ভাই 2 লাখ পিসের অর্ডার? ও ভাই আমার জন্য 500 টাকা রাখবেন, কাজ আমি করে দিচ্ছি, কোনো টেনশন করেন না, আমার অমুক ভাই আছে, আমার তমুক আছে, হ্যান আছে, ত্যান আছে। শুরুতে আপনার মাথা মুথা খারাপ, ঘুমিয়ে আরাম হয়ে গেছে। সবার আগে ননসেন্স থিংটাকে স্টপ করবেন, এটাকে সবার আগে থামাবেন। আমি একটা কথা বলছি, ইমোশনাল মানুষ জীবনে কিছু করতে পারে না, শুধু কবিতা লেখা ছাড়া আর ওই
জসিমউদ্দিনের মতো, কবি জসিমউদ্দিনের মতো না খেয়ে খেয়ে মরা ছাড়া আর কিছুই করতে পারে না। ইমোশনাল ব্যক্তি দিয়ে কিছু হইতো না। তাহলে সবার আগে আপনার দেখতে হবে যে একটা লোক আপনাকে বলতেছে ভাই ফ্যাক্টরি আছে নাকি, 2 লাখ পিসের অর্ডার দেব অথবা 10 লাখ পিসের অর্ডার দেব। সবার আগে একটু গাত পা চেহারার দিকে তাকান, দাঁত মারছে কয়দিন আগে সেটা আগে একটু বোঝার চেষ্টা করেন। সে কি কাজ দেবে নাকি সেই কাজটার একটা কামলা খাবে সেটাকে বুঝেন। নর্মালি যারা এইসব সাবকন্ট্রাক্টের কাজ করায় তারা বলে ভাই 10 লাখ পিসের অর্ডার আছে, বা সব কিছু দিয়ে দিবে, এক্স ফ্যাক্টরি পেমেন্ট হয়ে যাবে, পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, আর আমার মাল তো ফ্যাক্টরিতে থাকবেই, ফ্যাক্টরি পেমেন্ট নিয়ে কোনো সিকিউরিটি নেই, কারণ টাকা পেমেন্ট ক্লিয়ার না করলে তার মাল ছাড়া নিবে না, নিতে পারবে না, মাল তো সব ফ্যাক্টরির কাছে থাকছে। সো আমি কোনো অ্যাডভান্স দিব না, খালি অ্যাক্সেসরিজ টেরিজ যা আছে সব দিয়ে দিব, ফ্যাক্টরি কাজ করবে। ফ্যাক্টরির প্রোফাইল দেখান, রেট অ্যাপ্রুভাল করেন, যদি হয় তাহলে কাজটা পেয়ে যাবেন। ওরে বাপ রে বাপ, কথাবার্তার মধ্যে একটা ভাবই আছে, বিশাল একটা পাটপুট আছে। তাহলে এ যেহেতু ঢংসং করে বলেনি, তাহলে এই লোকটা বোধহয় 100% পারফেক্ট। এই লোকটা বোধহয় 100% পারফেক্ট, এর কাজ করলে বোধহয় বিশাল কিছু হবে, কারণ লোকটার কথার মধ্যে তো ঢংসং নাই, রংসং নাই। লোকটা তো খুব কাট ক্লিয়ার কথা বলছে, একদম জেনুইন কথাবার্তায়, এই কথার মধ্যে রং নেই, ঢং নেই। তাহলে এইটাকে প্রফেশনাল বলে, তাহলে সব ঠিক আছে। এই তো আপনি একদম পুরো পাগলে, তার জন্য এবার ডেডিকেটেড হয়ে গেলেন, কারণ আপনার বিবেচনায় দেখছেন যে লোকটা যা বলছে একদম ছোট্ট ছোট্ট কথা বলছে, খুব ব্যক্তিত্ববানের সাথে, আর কথাগুলো সবগুলো যুক্তিসঙ্গত। ঠিক আছে না? ছেলে MBA কমপ্লিট করছে, ফর্সা, দেখতে সুন্দর, 6 ফিটের মতো লম্বা, ভার্সিটিতে চাকরি করে, বোন বিয়ে দিয়ে দিছেন। বোন বিয়ে দেওয়ার পরেই বুঝতে পারবেন যে ছেলে MBA কমপ্লিট করে ভার্সিটির রিসিপশনিস্ট হয়েছে, মনে করেন নর্দার্ন ইউনিভার্সিটির রিসিপশনিস্ট, MBA কমপ্লিট করা। তা যে বেটা MBA কমপ্লিট করছে ওরে কি ভার্সিটির রিসিপশনিস্ট আর ফোন অপারেটর হওয়ার জন্য MBA করাইছে, নাকি গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে এই ডেস্কে বসে বসে স্যার দুঃখিত আপনার সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত এটা বলার জন্য MBA করাইছে? তাহলে আপনার বোনরে যে বিয়ে দিচ্ছেন ও বেটা উপরে থাকবে না ওটা আপনার বোনের তলে থাকবে, সেটা আগে চিন্তা করেন। ওটা কি পুরুষ মানুষ না হাফ লেডিস, সেটা আগে চিন্তা করেন। তা দজবঙ্গের কাছে বোন বিয়ে দিয়ে তো লাভ নাই, মেয়ে বিয়ে দিয়েও লাভ নাই। পরে কি হচ্ছে, আপনার বোনই চুরি ট্রেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, কারণ ওটা তো দজবঙ্গ। MBA কমপ্লিট করে কাস্টমার কেয়ারে বসে হ্যালো হ্যালো করতেছে। যে MBA কমপ্লিট করতে পারে অথবা MBA কমপ্লিট করে তার থেকে যদি শিক্ষা নিতে পারে, সে তো এন্টারপ্রেনার হয়ে যাবে, ব্যবসায়ী হয়ে যাবে, উদ্যোক্তা হয়ে যাবে, অথবা সৃজনশীল কাজ নিয়ে ব্যস্ত থাকবে। ওটা ওই টেলিফোন অপারেটর অথবা কাস্টমার কেয়ার ম্যানেজার হবে কিসের জন্য বলেন? কমন সেন্স কাজে লাগান। এই জীবনে ভালো থাকতে অথবা কিছু করতে হলে শিক্ষার কোনো দরকার নাই, দরকার সবার আগে কমন সেন্স। তা যে লোকটা আপনাকে বলে দিছে যে 10 লাখ পিসের অর্ডার, বড় ফ্যাক্টরি আছে কিনা বলেন, ফ্যাক্টরির প্রোফাইল দেখান, ফ্যাক্টরি ভিজিট করব, যদি হয়ে যায় কাজ দিব। আপনি মনে করেন যে বিভিন্ন বাইং হাউস অথবা বিভিন্ন ফ্যাক্টরিতে ঘুরে বেড়াচ্ছেন, স্যার একটা বায়ার পাইছি, ভালো একটা অর্ডার আছে, আমার জন্য 5 টাকা অথবা 2 টাকা অথবা 1 টাকা কমিশন রাখবেন। আমি তাহলে স্যার আপনার সাথে বায়ারের শর্ট করে দিই। ওই যে বায়ারের সাথে আপনাকে শর্ট করে দিব, এখন আমি মনে করেন ফ্যাক্টরি মালিক, আমার কাছে আমার ফ্যাক্টরিতে 1000 মেশিন আছে, মাল ঢুকানোর আগে বের হয়ে যাবে। আপনি তো মহা খুশি, আমি কিছু ঠিক আছে ভাই নিয়ে আসেন, বায়ার নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। আপনার যায় 1 টাকা করে, না রে ভাই 2 টাকা করে রাখবো না, সমস্যা নেই। আপনি তো এবার মহা খুশি, এবার বায়ারে আমার কাছে নিয়ে আসছেন। বায়ারের জানার দরকার ছিল আমারে যে কোথায় গেলে কাজ উঠাইতে পারবো, আর আমারও দরকার ছিল বায়ার এসে না, মধ্যিখানে আপনি হয়েছেন এইটা। কাজ কবে হবে, কি হবে, তার কি ড্যামারেজ হবে, কোনো কিছু আপনি জানেন না, মুখের কথার উপরে খালি চটং বটং করতেছেন। আর এরপরে কী হয়েছে, গার্লফ্রেন্ডও কয়ে বেড়াইছেন যে এরকম 2-1টা ওয়ার্ডারই যদি হয় তাহলে আমি তোমাকে ঘরে তুলে নিয়ে আসব। কথা বুঝছেন? এরকম যদি 2-1টা অর্ডার হয়, এখন বায়ার তো আমাকে চিনে, ফ্যাক্টরি তো আমাকে চিনে, ফ্যাক্টরিকে বায়ার চিনে, বায়ারকে ফ্যাক্টরি চিনে। আপনার লাগবে কি করতে, জুতা মুছতে কোনো কাজে লাগবে আপনারে বলেন? আপনার সাথে কারো কোনো এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্ট করছেন? মানুষ এখন এগ্রিমেন্ট করে 300 টাকা কেন, 600 টাকা কেন,
6 লাখ টাকার স্ট্যাম্পের পরে লিখেও গিয়েছে, সময় মতো টাকা পায় না, কমিটমেন্ট পায় না, মাল পায় না, কত কিছু, যার কারণে তো কোর্ট, থানা, মামলা, পুলিশ, কত কিছু। আর এখানে মুখ দিয়ে আপনারা বলে দিল, আর আপনি 20 লাখ পিসের অর্ডার নিয়ে আপনি একবারে বায়ার নিয়ে ফ্যাক্টরিতে চলে আসলেন। মানে আপনার মতো হায়েস্ট কোয়ালিটির বলদ পৃথিবীতে আর একটাও নাই। এর অর্থ আপনার যে পরিশ্রম আর যে সাকসেস, এই সাকসেসটাকে শূন্যতে নামানোর জন্য আপনি যথেষ্ট। আপনার কোনো শত্রুর দরকার নেই এই জীবনে হারার জন্য, আপনার কোনো শত্রুর দরকার নেই। আপনার শত্রু আপনি নিজেই। ক্লিয়ার? এরপর বাইরে বলবেন যে দেখো তুমি এটা দিবা সাব কন্ট্যাক্ট, এখন তোমার কাছে 20 লাখ পিসের অর্ডার আছে, এর অর্থ বোঝো তুমি কোন লেভেলের কোয়ালিটি পারসন। তুমি তো বাপ, তুমি তো গুরু। এবার মনে করেন না ঠিক আছে ভাই অমুক তমুক, কিন্তু আপনি ওরা প্যাচাচ্ছেন কি স্টাইলে দেখেন, শেখায় দিই। আরে গুরু, আপনার কাছে 20 লাখ 50 লাখ পিস কোনো বিষয় নাকি? এটা খেলার জন্য আপনি ওস্তাদ বলে দিলেন না? হয়তো ও যতই বুদ্ধি খাটাইছে এবার তো বলদের মতো আসতেছে। না ঠিক আছে ভাই, এটা কোনো বিষয় না, তুমি কাজ করো, ইনশাল্লাহ আমি আছি তোমার পাশে, অমুক তমুক। কিন্তু ও তো বুঝতে পারে না আপনি কোন লেভেলের খেলোয়াড়। আপনি যে জোবায়েদ ভাইয়ের কাছ থেকে শিখে আসছেন এটা তো বুঝে নাই। আপনি যে বই পড়া মার্চেন্ডাইজার না, আপনি যে বই পড়া আপনার ব্যবসায়ী না, ট্রেডার না, এটা তো সে বুঝে নাই। সে তো বুঝে না আপনি জোবায়েদ ভাইয়ের জিনিস। জোবায়েদ ভাই আপনারা তৈরি করে দিছে। সবার আগে আপনি বলেন যে আপনি কি ফ্যাক্টরিতে কাজ দেবেন না আমারে কাজ দেবেন? আপনার 20 লাখ পিসের অর্ডার, কোনো সমস্যা নাই। 20 লাখ কেন, 20 কোটি পিস মাল অর্ডার হোক, কোনো সমস্যা নাই, অর্ডার করে দিব। আমার অফিস থাকুক আর না থাকুক, আমার গায়ে লুঙ্গি থাকুক আর না থাকুক, এত কিছু দেখার বিষয় না। আপনি তো ঠেকায় আছেন না? ঠেকায় আছেন তো, যার কারণে তো আমার কিছু নেই, তারপরে আপনি আমার সাথেই কথা বলতেছেন। এর অর্থ আপনি এখানে ঠেকায় আছেন। তা ঠেকায় যখন আছেন, বলে না কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয়। হাতি যখন ঠেকায় পড়ে তখন ইঁদুরেরও লাথি খায়। তা আপনি তো এখন ঠেকায় আছেন, তা কথা তো আপনি বলবেন না, কথা তো আমি বলবো। এটাই দুনিয়ার নিয়ম। কারণ আমি যখন ঠেকায় পড়বো তখন আমার বউ কেন, আমার বাচ্চা আমার লাথি জড়ে পড়ে রাখবে, যা আরামজাদা খাইতে দিতে পারিস না, জন্ম দিছিস কেন? তা ঠেকায় পড়া এমন একটা জিনিস যে পৃথিবীতে কখনো কোনো আপন মানুষ থাকে না। ঠেকা শব্দটার অর্থ হলো যে আপনার চারপাশে কোথাও কোনো আপন মানুষ থাকবে না যখন বিপদে পড়বেন। তা এখন আপনি পড়ছেন ঠেকায়, তো আমি আপনারা যা বলবো আপনার তা এখন সেটা শুনতে হবে। পরে আপনি কি খেলবেন সুযোগ নিয়ে সেটা আপনার বিষয়। এখন কথা দেখেন যে আপনার 20 লাখ পিসের অর্ডার, সাপোজ এই টি শার্টটা বানাইতে হবে। আপনি কি বললেন আমারে যে ফ্যাক্টরি আছে নাকি, ফ্যাক্টরি আপনারা দেখায় দিতে, আপনি এটা অডিট করে দেখবেন ফ্যাক্টরির কোয়ালিটি কি, সে আপনার মাল দিতে পারবে কিনা, তারপরে আপনি আমারে অর্ডার দিবেন। আমারে দেবেন না, ফ্যাক্টরিতে দেবেন। আপনি হয়তো 1-2 টাকা আমার জন্য রাখবেন, অথবা ফ্যাক্টরিতে আমি 1-2 টাকা চেয়ে চিনতে যদি পাই। এই তাই মিয়া, আমি কি আপনার এই জায়গা খরচ চাইতে আসছি নাকি? আপনি কত টাকার রেট দিবেন বলেন? একটা টি শার্টের রেট আছে কত? আপনি ফেব্রিক টেব্রিক সব দেবেন, এটা সিএম আছে কত? 35 টাকা। আর আপনি বললেন 12 টাকা। তা আপনি ঠেকায় কত? আর আপনি যখন 35 টাকার জায়গায় 12 টাকার রেট বলছেন, তখন তো আমার বোঝা শেষ যে এই অর্ডারটা চাটার পাবলিকের অভাব হয়নি। এই অর্ডার ওই দেশের তো একজন চাটছে, মধ্যখানে আর একজন চাটছে, সবাই এক চাটা চাটা করে দিতে দিতে 35 টাকার অর্ডার আন 12 টাকা এসে ঠেকছে। আর আমি এরপরে আমি যখন এক চাটা দিব তখন 12 টাকার জায়গায় সেটা হয়ে যাবে 10 টাকা। তা 10 টাকা কেউ মাল তৈরি করে দিবে? মাল বানাবে না বাল বানাবে? কন বানাবেটা কি? বানাবেটা কি বলেন? যে কাজ 35 টাকা জায়গায় 30 টাকা হলেই তাই কোয়ালিটি ডাইনামিক হওয়া শুরু করে দেয়। তখন অপারেটরের কাজ না করে হেল্পার দিয়ে কাজ করাইতে হয়। আর সেখানে 35 টাকার জায়গাতে নামতে নামতে এখন হচ্ছে 10 টাকা। আপনি কত ঠেকা আছেন বুঝে দেখেন। আর আপনি যে স্টাইলে কথা বলতেছেন যে বায়ার খুব ভালো, বায়ার পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই, মাল তৈরি হয়ে যাবে, গেটে টাকা দিয়ে মাল ছাড়া নিয়ে চলে আসবো, যে স্টাইলে বলতেছেন মনে হচ্ছেন বায়ার আপনার বাপ। কিন্তু এর মধ্যে যে আরও কত বাপ জন্ম নিয়ে আছে, আর ওই বাপ যে কতভাবে খেলবে, তখন তো আপনার খুঁজেও পাওয়া যাবে না।
বাইরে টাকা ঠিকই দিয়ে দেবে বিশ্বাস করে 35 টাকা করে, যার কাছে দিবে সে ওই টাকা নিয়ে কি আর এক ঠেক দেবে নাকি এই মাল উঠাবে, তার গ্যারান্টি কি বলেন? অথবা সেই বায়ার যে আপনার কাছে ঠিক মতো দিবে, অথবা তার মধ্যে আরেকজন যে সেই টাকা নিয়ে আর একদিকে খাটাবে না, এটার গ্যারান্টি কি বলেন? আমি আপনার কাজ করে দিব, আপনার ফেব্রিক টেব্রিক সব আমার কাছে আছে, সব কিছু ঠিক আছে, যে আপনার ফেব্রিকই তো আমার কাছে আছে, কি হয়েছে 5 কোটি টাকার, তা আপনার বিল আসবে মনে করেন 20 লাখ টাকা, তো এইখানে 20 লাখ টাকা নিয়ে এত পাড়াপাড়ি করার কোনো দরকার আছে? আপনার 5 কোটি টাকার মাল তো আমার কাছে আটকেই আছে। যখন বায়ার এই যুক্তিতে কথা বলবে, ঠিক আছে তার যুক্তি ঠিক আছে, কিন্তু এরপরেও যুক্তি আছে, কারণ সে তো তার সাইড দেখতেছে। আর ওই মালটা যখন ফ্যাক্টরির কাছে যাবে তখন ফ্যাক্টরির সাইড দেখতেছে, আপনার সাইডটা কে দেখতেছে সেটা বলেন? আপনার পার্টটা কে দেখতেছে? ফ্যাক্টরি দেখবে? টাকা নিতে গেলে কপালে পরে শর্টগান ঠেকা হবে, যার আমজাদা কমিশনের কথা আর কইতে আসবি তো এই সীমানার মধ্যে যদি দেই তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। এই হচ্ছে আপনার কমিশন, ফ্যাক্টরি আপনারা দেখবে। এই দুনিয়াতে যে যাকে বলে যে আমি তোমাকে দেখব, শেষমেশ দেখবেন, দেখে কেমনে জানেন? কাপড়টা খুলে তারপরে দেখে, একটা মারা দিয়ে তারপরে দেখে। বাস্তবে জীবন তৈরি করার মতো কেউ দেখতে চায় না, কেউ দেখতে চায় না, এটি বাস্তব। সবাই বলে দেখবো, আমি তোমাকে দেখবো, কোম্পানিতে এটা করেন ওইটা করেন, কোম্পানির জন্য ডেডিকেটেড হন, যেমন চাকরি যারা করেন কোম্পানির জন্য ডেডিকেটেড হন, কোম্পানি আপনাকে দেখবে, হ্যান করবে ত্যান করবে। কোম্পানির যখন স্বার্থ উদ্ধার হয়, একটা লাথি মারতে কোম্পানির সময় লাগে না। যারা চাকরি করছেন 10 বছর 15 বছর 20 বছর, শেষ বেলায় যে 2 টাকা প্রভিডেন্ট ফান্ড পাবেন, ওই প্রভিডেন্ট ফান্ডের তো আউট হয়ে যাবেন। প্রভিডেন্ট ফান্ডে জমি কিনছে, সেই জায়গায় শেষ বয়সে একখান ফ্ল্যাট পাবেন, ওই শেষ বয়সে যখন পাওয়ার সময় আসবে তখন আপনারা চোর বানায়, আপনার ওই জেনারেল ম্যানেজার পদের তো চোর বানায় আপনার গার্ড ধরে বের করে দিবে। ওই জমিতে আর বাড়ি করে খাওয়া লাগবে না। ওই আশায় যদি চাকরি করে থাকেন তার জীবনে ভুল করছেন, আমি জুবাইদ ভাই বলে দিলাম। বরঞ্চ আপনাদের ওই স্যালারিটা দেওয়া লাগে নাই, এর বিনিময়ে প্রভিডেন্ট ফান্ড বানাইছে কোম্পানি। কোম্পানি প্রভিডেন্ট ফান্ড বানায় আপনাদের কতগুলো টাকা দিনের পর দিন আটকায় রাখছে জমির মধ্যে। আর এই পুরনো সিনিয়রদের যখন একটা সময় বের করে দেবে, তখন এই জমিও কোম্পানি যে কোনো একটা সময় বিক্রি করে দিবে, দিয়ে আবার নতুন প্রভিডেন্ট ফান্ডের পলিসি আসবে, সেটা 15 বছর পরে। তা 15 বছর পরে আপনাদের 50 জন 100 জন 200 জন মানুষের টাকা আটকায় রেখে সেই টাকা দিয়ে জমি কিনে 4 গুণ দামে যদি বিক্রি করতে পারে, তা ব্যবসা কত দিকে কোম্পানি বের করে নিয়ে যান। আর প্রভিডেন্ট ফান্ড কাগজের মতো মুড়ায় মুড়ায় পাশার মধ্যে দিয়ে ভরে রেখে দেন, শেষ। এর নাম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। তো শুনেন, খুব মন থেকে শুনেন, যে বায়ার বলতেছে সব মাল দিব, সব কিছু করবো, কমের মধ্যে মাল বানাইতে হবে। সবার আগে আপনি বায়ারে বলেন যে সবই তো বুঝলাম, সবই তো বুঝলাম, 35 টাকার কাজ করাবেন 10 টাকা দিয়ে, 35 টাকার কাজ করাবেন 10 টাকা দিয়ে, তাই তো? আচ্ছা, এরপরে মানে আপনি যে স্টাইলে কথা করছেন যে আপনার পরেই বায়ার, মধ্যিখানে আপনার মধ্যে যে কত কিছু আছে, আর আপনি যে কোন লেভেলের চামচা অথবা দালাল, আমার মতো যে আপনি একদম একদম 14 নম্বর গ্রেডের একজন মানুষ, সেটা তো আমার বোঝা শেষ। এই জন্য আমার সামনে আর বাব্বু মাইরেন না। নাম্বার 1, সবার আগে তারা নামান, সে অরিজিনালি কে সেটা তাকে যাচাই বাছাই করে তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন যে তোমার এত পার্ট নেওয়ার দরকার নাই, টাকা তো তোমার বায়ার দেবে, তুমি তো দিবা না। তুমি কি ডাইরেক্ট বায়ারের কাছ থেকে টাকা নিতে পারবা? একটা মেসেজ দেখাও তো, একটা মেইল দেখাও, বুঝি যে বায়ারের সাথে তোমার ডিরেক্ট কথা হচ্ছে। তারপরে তোমার উল্টে দাঁড়ায় সরি বলে আরও সেলুট দিব না, কিন্তু তোমার কথার ভাবেই তো বোঝা যায়। মালটা 35 টাকার জায়গায় যদি 28 টাকা হইতো, যদি 25 টাকা হইতো, বুঝতাম বায়ারের পরে তুমি হচ্ছে সেকেন্ড পারসন, আমার মেইল খুলেও দেখানো লাগতো না। আর এখন তুমি আমরা যত কাপড়গুলোও দেখো না কেন, তারপরে তো বিশ্বাস হচ্ছে না, কারণ 35 টাকার অর্ডার তো কোনো 10 টাকা নামতে পারে না, 12 টাকা নামতে পারে না, যদি বায়ারের পরে সেকেন্ড পারসন তুমি হও। আর যদি তুমি ওরকম হওই, আর যদি এরকম লাভ দিয়ে খাওয়ার অভ্যাসই তোমার থাকে, তা তুমি যে এই ফ্যাক্টরিতে একটা ঝামেলা বাঁধাবে না, তার গ্যারান্টি কি বলো? এবার আসেন আটকানোর খেলায়।
এবার ঠিক আছে, 10 টাকায় তোমার ফ্যাক্টরি রেডি করে দিব, আছে ফ্যাক্টরি আছে, মেশিনও আছে, টাইম দিছো 2 মাস, করে দিব কি আরও 10 দিন কমে। তুমি আমার $12 বলিছো, $12 টি শার্টের সেলাই করে দিতে হবে, আমি $12 আমি তোমার 12 টাকা না 11 টাকা করে দেবো। টাইম দিছো 60 দিন, করে দেবো 50 দিন। খুশি? তাহলে ভাই এবার ওরে আপনি কিনলেন, এবার ওকে আপনি কিনলেন, এবার বলেন যে তোমার মধ্যে কোথায় কি খেলা, সব তো বোঝা শেষ। তাহলে ভাই ফ্যাক্টরি আমাকে ঘুরে দেখান, কালকেই সব কিছু বসায় দিব। তো ফ্যাক্টরি ঘুরে দেখাবো, তোমার ফ্যাক্টরি নেই, রাস্তাঘাটে এত চলো, সাইনবোর্ডে টানেলে, ঢাকা শহরেই আর চিটাগাং শহরে তো রাস্তা দিয়ে আটাই যায় না গার্মেন্টস কর্মী ধরে। তো একটা গার্মেন্টস কর্মী ধরে ধরে তো একটা ফ্যাক্টরিতে যেতে পারো, আমার কাছে আসছে কিসের জন্য? আমার কি এরকম গার্মেন্টস কর্মীর মতো মনে হয় যে আফা কোন ফ্যাক্টরিতে কাম করেন, ওই যে ওই ফ্যাক্টরিতে কাম করি, আমার কি এটা মনে হয়? কাজ করতে আসছেন না, কাজের ভাষায় কথা বলেন, কথা বলেন কাজের ভাষায়। কাজের ভাষা কেমন হয় বুঝেন না? বাইরে হয়েছেন বুঝেন না? আপনার রেটে হয়ে গেছে, টাইম হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কালকে সকালে আপনার ফ্যাক্টরিতে নিয়ে যাব, কি জন্য? সব কটা ফ্যাক্টরির মোবাইল নাম্বার ইন্টারনেটে দেওয়া আছে, ওই জায়গাতে ঘুরে ঘুরে ফোন করে করে জিজ্ঞাসা করেন কাজ করতে পারবে কি পারবে না। আমার সাথে কাজ করতে গেলে আপনাকে ডিসিপ্লিনে আসতে হবে সবার আগে। আপনি এবার আসেন আমার সাথে লেখালেখিতে আসেন, কাজ করবেন না, লেখালেখিতে আসেন। যে 3টা কন্ডিশন, নাম্বার 1, আপনি যখন অর্ডার বসাবেন, আমার টোটাল অর্ডারে আমার কমিশন 5% লিখেন। যেদিন অর্ডার বসাবেন সেদিন আমার 5% আমি ফুল পেমেন্ট পাবো। কারণ আমি তো ডিরেক্ট, আপনি তো ডাইরেক্ট ফ্যাক্টরির সাথে ডাইরেক্ট হইতে যাচ্ছেন, ডাইরেক্ট ফ্যাক্টরিতে যেতে চাচ্ছেন। আপনি তো এটা করতেছেন না যে আমারে কাজ দিবেন, আমার কাজ টাকা দিবেন, মাল দিবেন, আমার কাছ থেকে মাল বুঝে নিয়ে যাবেন। আপনি ফ্যাক্টরিতে তাফালিং করতে যাবেন, ফ্যাক্টরি চিনতে যাবেন। তো ফ্যাক্টরি যখন চিনতে যাবেন তা আমার আমারে দিয়ে তারপরে যান। আমার 5% এখানে 3 লাখ টাকা আসবে, দেন আমার 3 লাখ টাকা এখানে কমিশন দেন, দিয়ে স্ট্যাম্প সই করেন যে আমি 3 লাখ টাকা আপনার কাছ থেকে গ্রহণ করিলাম, এর বিনিময়ে একটা ফ্যাক্টরি আপনাকে দিব যেখানে এতজন কর্মী থাকবে, এতগুলো মেশিন থাকবে, তারা 60 দিনের জন্য তাদের সাথে অ্যাগ্রিমেন্ট করা থাকবে আমার, যে মালটা 60 দিন না 50 দিনে তারা মালটা উঠা দেবে, সেই অ্যাগ্রিমেন্টের লেটারও আপনাকে আমি কপি দেবো। যে ফ্যাক্টরি আপনি যেভাবে চাইছেন ফ্যাক্টরির সাথে সেম সেম অ্যাগ্রিমেন্ট করে এনে আপনাকে আমি দিয়ে দিব, অর্থাৎ ফ্যাক্টরি কাজ করতে বাধ্য। এখন আপনারা দুজন যখন শর্ট হয়ে গেছেন, এরপর তো আমার কিক মারবেন, তা কিক মারার তো সুযোগ আপনার আমি দেবো না, আমারটা না দিয়ে আমার তো সুযোগ আপনাকে আমি দেবো না। আমার সাথে অ্যাগ্রিমেন্টে আসেন, ওই গ্যারান্টি ম্যারান্টি বুঝি না। কোটি কোটি টাকার কাজ করবেন, আপনার বাপ সাবজা বিশাল কোটিপতি, তা আমারই 5 লাখ টাকা 7 লাখ টাকা কমিশন আসবে, এটা দিতে কোনো সমস্যা? 35 টাকার কাজ 10 টাকায় করায় দিচ্ছি, তা 7 লাখ টাকা তো মানুষ ফাউর উপর দিয়ে যায়। দেন আমারটা দেন, দেই আপনার কলিজা কেমন? আপনি যে ট্রেডার, আপনি একটু বুঝি যে আপনার কলিজা আছে, আর আপনি যে ট্রেডার, দেন আমারটা দেন, আমি একদম জায়গায় বসে, এইখানে বসে এইখানে দেবেন, এইখানে বসে আপনার সাথে ডিড হবে, এইখানে বসে জায়গায় বসে আমি ভিডিও কল দিয়ে এখনই আপনার প্রাইভেট কার একটা টার্ম দিয়ে নিয়ে ফ্যাক্টরিতে নিয়ে আপনার এমডির সাথে বসাবসি করে ওই জায়গায় আর একটা 300 টাকার স্ট্যাম্পে সই করে, প্যাডে সই করে, যেভাবে চান কপালে ফিটে বুকে যত জায়গায় সই চান সই করে সবভাবে বসায় দিব। আমি 5 লাখ খাইছি কি বাতাসের জন্য? কাজটা করে দিব বলে তো খেলাম। এরপরে আপনি আমারে লাথি মারেন নাকি বাটফারি করেন না যাই করেন, আপনার মতো করে আপনি করতে থাকেন, কোনো সমস্যা নেই, কারণ আমি তো আমার পারপাস পেয়ে গেছি, দ্যাটস ইট। তাহলে এভাবে নিজেকে সিকিউর করতে হয়। এবং ওইখানে সেকেন্ড কন্ডিশন হচ্ছে যেদিন আপনার সব অ্যাক্সেসরিজ এসে ফ্যাক্টরিতে জমা হবে তারপরের থেকে ওয়ার্কিং টাইম কাউন্ট হবে। এই যে ডেটে আপনি আমাদের পেমেন্ট দিচ্ছেন অথবা ফ্যাক্টরির সাথে কাজ করার জন্য এই ডেটে আমরা চিন্তা ভাবনা করতেছি, এই দিনের থেকে 60 দিন শুরু হবে না। যেদিন আপনার মাল অ্যাক্সেসরিজ সব আসবে ওই দিনের থেকে, মানে ওয়ার্কেবল সিচুয়েশনে থাকবে, যেটা নিয়ে এখন কাটাকাটি করে কাজ করা সম্ভব, ওই দিনের থেকে প্রোডাকশন ডেট কাউন্ট হবে। আর নাম্বার 3, মাল যেদিন রেডি হবে তার সর্বোচ্চ 3 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে ক্যাশ পেমেন্ট করে মাল ছাড়ায় নিয়ে যেতে হবে। এবং মালের প্রোডাকশনের স্যাম্পলের সময় আপনাকে অ্যাপ্রুভাল দিতে হবে
প্রোডাকশনের 3/1 কাজ যখন হবে তখন আপনাকে অ্যাপ্রুভাল দিতে হবে, অর্ধেক কাজ যখন হবে তখন অ্যাপ্রুভাল দিতে হবে, এরপরে আবার 1/4 অংশ যখন কাজ হবে এই পর্যন্ত কাজ সব ঠিক আছে কিনা সেটা আপনাকে অ্যাপ্রুভাল দিতে হবে। অর্থাৎ ফেব্রিকটা কাটিং, প্রিন্টিং অথবা এমব্রয়ডারি হয়ে সেলাই যখন হচ্ছে, এই সেলাই হওয়ার 10 দিন পরে এসে আপনাকে একটা অ্যাপ্রুভাল দিতে হবে যে যেখানে যা হচ্ছে সব ঠিক আছে কিনা, এটা চলবে কিনা, আপনার প্রোডাকশন থামায় দিব। কারণ আপনি বায়ার, এই এত খেলা আপনার সাথে খেলবো, আপনি তো চিন্তা করে বসে আছেন আমি তো বায়ার, শালা তুমি জোবায়েদ ভাইয়ের স্টুডেন্ট, জোবায়েদ ভাইয়ের কথা শুনে আসছো, আমি হলাম বায়ার, টাকা হচ্ছে আমার হাতে, খেলা তো আমি খেলবো, কোনো লাভ নেই। আপনি বায়ার হইতে পারেন, দৌড়ের পরে থাকেন, আপনার মতো বায়ার দৌড়ে পরে থাকবে অল টাইম। আপনি চিন্তা করে বসে আছেন সব ঠিক আছে, যখন লাস্টে মাল কিউসি করবো, এখন দোষ ধরলে তো কতভাবে ধরা যায়। 20 বছর সংসার করে বউয়ের দোষ টোষ ধরে বউ তাড়ায় দিয়ে বেয়ে গেছে কাজের বেটি, অথবা কি হয়েছে ছোটো 9-10 পড়া মেয়ে এখন বিয়ে করা যায়, তা দোষ ধরলেই বহুতভাবে দোষ ধরে বউ বের করে দেওয়া যায়। তাহলে তুমি আমার এত জায়গায় এতভাবে ফাঁসাইলে, শেষ খেলা তো আমার কাছে, আমি মালটা কিউসি করে কব যে মালটা কিউসি ফেল, এ মালে এত টাকা দেবো না, 10 টাকাও দেবো না, যদি 60 টাকা দাও দিবা, আর তাহলে আমার এই টোটাল যত মালের ক্ষয়ক্ষতি করেছে এই ক্ষয়ক্ষতির ড্যামারেজ টানবা। বায়ার তো অ্যাগ্রিমেন্টের সময় এই কথা চাবে না? যে বায়ারে আপনি আটকায় দিছেন তার শেখা বুদ্ধি দিয়ে আপনার সাথে যে বদমাইশিটা করবে অথবা যে খেলা খেলবে, লোকাল বাংলা ভাষা করে জাউরামি করবে, গার্মেন্টসের ভাষায় বলে জাউরামি করবে, সব জায়গায় আপনি তারা ঠেকায় দিছেন। এবার তো তার আর মাথায় কাজ করে না যে ফ্যাক্টরিও পাইলাম, রেটও পাইলাম, আপাতত রাজিয়ে কাজ বসাই, শেষ খেলা ওস্তাদের মায়ের শেষ রাতে ওর বুদ্ধি খেলে দিব। কিন্তু আপনি ওকে তখন কিভাবে আটকাবেন বলেন? আপনি হলেন জোবায়েদ ভাইয়ের ভাই, আটকানোর অসংখ্য রাস্তা আছে। আপনি যখন অ্যাগ্রিমেন্ট করবেন তখনই এভাবে 4 ভাগে ভাগ করে নেবেন যে তোমাকে 4টে স্টেপে সই করে দিয়ে যেতে হবে, এবং তৃতীয় স্টেপে যদি তুমি সই করো, মানে মাল ফাইনাল প্রোডাকশনের মিনিমাম 15 দিন আগে যদি তুমি এটা যদি সই করো, এরপরে মালের কিউসি নিয়ে তুমি কোনো কিউসি করার সুযোগ পাবা না, খালি প্যাকিংয়ের কিউসিটা দেখবা যে তোমার ব্লিস্টার অনুযায়ী মালগুলো সাজানো আছে কিনা, অথবা যে কার্টুন আগে দিতে বলছো সেটা পিছনে চলে গেছে না পিছনেরটা সামনে চলে আসছে। শিপিং মার্ক যেটা ওকে বলে, শিপিং মার্ক করার পরে শিপিং অ্যালাইনমেন্ট, যে কন্টেইনারের মধ্যে অথবা ট্রাকের মধ্যে এই কার্টুনটা সামনে দাও, এটা পিছনে দাও, তারপর এটা পিছনে দাও, এই অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলতে পারবেন, আর কোনো কিছু নিয়ে কথা বলতে পারবেন না। আপনাকে অ্যাগ্রিমেন্টে এইভাবে আটকায় থাকা থাকবে। এরপর দেখেন, মধু যেহেতু খাইছেন, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পাড়তা হ্যায়, 35 টাকার ওয়ার্ডারে 25 টাকাই খেয়ে ফেলায় দিচ্ছেন, 10 টাকায় বডি উঠাতে যাচ্ছেন, এরপরে এই জায়গায় আবার ব্রেন খেলাবেন, ইট দিয়ে শেষে ব্রেন আউট করে দিব বলে দিবেন, বলে দিবেন জোবায়েদ ভাই বলে দিছে, জোবায়েদ ভাই বলছে যে ইট দিয়ে শেষে ব্রেন সব আউট করে দিব। খেলতে হলে বড় ধরনের খেলোয়াড় হয়ে আসেন, এইসব বালসাল ফকিন্নি মার্কা খেলোয়াড় হয়ে কেন খেলতে আসেন? এইসব ফকিন্নি মার্কা খেলা খেলতে আসেন কেন? আমি জোবায়েদ ভাইয়ের ভাই, শেষ, এটুকুন কথা বলবেন বাইরে, পুষাইলে কাজ করবে, না হলে রাস্তা মাপুক, দ্যাটস ইট, একদম কাট ক্লিয়ার কথা। আপনারে বাঙ্গায় খাওয়ার আর আপনাকে দালাল বলে ছোট করার, অথবা আপনাকে দালাল বলে আপনার সাথে আচরণ করার, অথবা আপনার এই কষ্টের বিনিময়ে আপনাকে পেটে লাথি মারার কোনো বাপের বেটাও জন্ম নেয় নাই। কারণ আজকে ভিডিওটা মন দিয়ে আপনি দেখলেন, আর জোবায়েদ ভাই ভালোবাসে আপনাকে ভাই ডেকে সব শিখাই দিল। স্টেপ বাই স্টেপ সব আটকায় কাজ করবেন। বায়ারও আপনাকে যদি এভাবে স্টেপ বাই স্টেপ আটকায় তাহলে বায়ারের জন্য সেফ। এখন বলতে পারেন ভাই আমরা যারা বায়ার আছি তাদের আপনি এভাবে বিপদে ফেললেন। নো, আপনারা যারা বায়ার আছেন তারা সবার আগে চিন্তা করেন যে জিব্বাটা একটু ছোট করার। বাচ্চার কসম দেন, অমুকের কসম দেন, তমুকের কসম দেন, আলহাস সাজেন, আর কসম খোদার বলে যে 4 আনা পয়সা খাচ্ছি বলে যে 5 টাকাই খেয়ে ফেলায় দেন, এটাকে বন্ধ করেন। সবার আগে এটা বন্ধ করেন। যদি 5 টাকা খাইতেই হয় কলিজা খুলে বলেন যে ভাই আমি 5 টাকা খাবো, আমার খাওয়ার রাস্তা করে দেন, আমারে সাপোর্ট দেন, শেষ। আমারে 5 টাকার খাওয়ার সাপোর্ট দেন,
আমি আপনারা যে অর্ডার দিচ্ছি আপনিও খাইতে পারবেন, আমি আপনারা কিছু কিছু জায়গায় ছাড় দিয়ে দিব, আমি খাবো আপনারা ছাড় দেব না? আচ্ছা, যেসব পুলিশে এলাকার বড় বড় মুস্তানগঞ্জে পালে, পুলিশে খায় না? পুলিশ মুস্তানরে দেখে, মুস্তান পুলিশে দেখে, শেষ। চোর পুলিশ খেলা। তো এই বায়ার আর ট্রেডারের খেলা হচ্ছে এরকম একটা খেলা যে আপনি আমারে দেখবেন, আমি আপনারা দেখবো, আপনিও পাহাড়ি চোর, আমিও পাহাড়ি চোর, শেষ। ও বলছে পেটে লাথি ফ্যাক্টরির, আর পেটে লাথি কি হয়েছে বায়ারের মধ্যিখানে আপনি আমি চুরি করে মনে করেন যে মহারাজা আর মহাজ্ঞানী, বিশাল বড় মার্চেন্ডাইজার। বাংলাদেশে যেমন পিএইচডি করা যেসব সরকারি অফিসার আছে, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, দেখবেন বাংলাদেশে সচিব হওয়ার আগে সবার আগে কোয়ালিটি লাগে যে পাছা উঁচু হয়ে যেতে হবে, পাছা এরকম উঁচু হয়ে যাবে, এরকম এরকম করে হাঁটবে, বোঝা যাবে যে একটা সচিব হেঁটে যাচ্ছে। বাংলাদেশে পিএইচডি করলে, পিএইচডিতে এখন ঘরে বসে পিএইচডির মধ্যে, পিএইচডি না পিএইচডি, ওই ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা বাসায় এসে করে টাকা নিয়ে বাসায় এসে পিএইচডি দিয়ে যায়। বহুত দেখছি, বহুত দেখছি এরকম পিএইচডি, রাস্তা রাস্তায় দেখছি। তা এই যে জ্ঞান, এই যে ভাববুব, এই ভাববুব থামান। হ্যান হয়েছি, বাইং হাউসের মালিক হয়েছি, সুন্দর করে সাজানো ইন্টেরিয়র আছে, অমুক বাইরের কাজ করি, তমুক করি, হ্যান করি, ত্যান করি, যেসব গল্প টল্প মারেন, এই জোবায়েত ভাই তো এই জায়গা বসে খালি চিন্তা করতে থাকে, শালা এত গল্প গল্প মারতেছে, দুই একটা সেমরি নিয়ে যে গড়ে, এই সেমরির তো মনে করেন যে কাজের বেরিয়েছে খারাপ অবস্থা, ড্যাব ড্যাব শব্দ হয়। আবার লেকচার মারে যে বিশাল বড় বার, বিশাল বড় বড় কাজ করে। তো ও যদি এতই যদি কোয়ালিটির হয়, তো হিসাবে ড্যাব ড্যাব শব্দ নিয়ে করে নাকি, অত টাস টাস শব্দ নিয়ে ঘুরতো। গার্মেন্টসের ভাষায় কথা বলে দিলাম, কথা বুঝছেন? তা আপনারা মুখ দিয়ে যে যখনই যাই বলবেন, ভদ্রতার খাতিরে জোবায়েদ ভাই বলে জি 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 ভাই, জি ভাই, আপনি বিশাল ব্যাপারে, হ্যাঁ নমক তমক। কিন্তু জোবায়েদ ভাইয়ের বোঝা যায় যে আসলে আপনি কি জিনিস। হয় আপ লেডিস, নয় কেসে আলুর দোষ আছে, নয় কেসে বেশি বালপাকনা আছেন, বেশি শিয়ানা, ঘুরা ফিরে নিজের মারা নিজেই খান। খারাপ খারাপ কথায় একদম গার্মেন্টসের বাংলা ভাষায় সারা বিশ্বের মানুষের কথা বলে শিখাই দিলাম, মাথায় রাখবেন। জীবনে উন্নতি করতে গেলে কখনো অতিরিক্ত ব্রেন খাটাবেন না, কখনো অন্যের পেটে লাথি মারবেন না, কখনো কসম কেটে ধরমারও খাওয়া ব্যবসা করবেন না। সবাইকে দিয়ে থুয়ে এমনভাবে খাবেন সবাই বেঁচে থাকবে, সবাই ভালো থাকবে। এর মধ্যে যে একটু বেশি খাইতে চায়, ওর কলিজার পরে এমন একটা লাত্তি মারবেন ও যেন সোজায় দাঁড়াইতে না পারে। তা খাবে আর কীভাবে? খাওয়ার জন্য তা করা লাগবে। ওর কলিজার পরেই যদি একটা লাত্তি মারেন, ও তো বুটে পড়ে থাকবে, ওর মুখ দিয়ে আর হবে না, শেষ। বেশি খাওয়া, ফাউ খাওয়া মানুষে কলিজার পরে লাত্তি মারবে না একদম। আমার নাম উচ্চারণ করে কবেন যে জুবাইদ ভাই মারতে কইছে তোরে, কথা বুঝছেন? তো বেশি শিয়ানা, বেশি খুঁতখুঁতে, বেশি ইমোশনাল, কসম কাইটে খাইতে চাওয়া লোকজন, এগুলোকে সবার আগে ব্রেন থেকে বের করবেন, অথবা আপনার নেটওয়ার্ক থেকে বের করবেন। করে দেখবেন অ্যাকুরেট কে পয়েন্ট টু পয়েন্ট কাজ করতে চায়। যদি কাজ করতে চায় এবং সে যদি এরকম পয়েন্ট টু পয়েন্টে লিগাল অ্যাকশানে আসতে চায়, অর্থাৎ আসেন আমরা বসে সঠিক একটা সুন্দর আয়োজন করি, সেখানে আপনিও উপকৃত হবেন, আমিও উপকৃত হব। ওইখানে আর মার্চেন্ডাইজিং খাটাতে যান না। যে টাকা 2 টাকা সৎভাবে সুন্দরভাবে পাচ্ছেন, ওই 2 টাকা থেকে লাভ দিয়ে 15 টাকা বের করার মার্চেন্ডাইজিংয়ে যেন না। ওয়ান টাইম খাইতে পারবেন, আর টাকাটা খেয়ে নিয়ে আপনি কী হয়েছে কামাই টামাই করে বাংলাদেশ ব্যাংকের টাকাতে শুরু করে কত টাকা মাইরে টাইরে কত বিশাল বড় গ্রুপ অফ কোম্পানিজের মালিক হইলেন, 21 পদক প্রাপ্ত হইলেন, সাদা মানুষ হইলেন, একটাই মাত্র ছেলে আমেরিকায় গাড়ি চালাইতে যে মরে গেল। এ টাকা নিয়ে করবেনটা কি? কন করবেনটা কি বলেন আমারে? যার জন্য করবেন সৃষ্টিকর্তা সেই জায়গায় আপনারা ঘা দিয়ে দিছে, কথা বুঝছেন? এই জন্য হিসাব করতে যান না। বাংলাদেশে এখন দেখবেন যত বড় বড় ডাক্তার আছে যারা অমানবিকভাবে বেশি পরিমাণ পেমেন্ট নিয়ে রোগী দেখে, প্রতিটা ডক্টরের বাচ্চার দেখবেন ব্লাড ক্যান্সার আছে। আজকে বললাম মিলাইতে থাকেন। আমি অন্তত 70 জন ডক্টর দেখাইতে পারবো কি 60 জন ডাক্তার দেখাতে পারবে যার বাচ্চা ব্লাড ক্যান্সার আছে। এরপরে মানুষগুলো শোধরায় না।
আমি অন্তত আপনাকে 40টার উপরে পুলিশ অফিসার দেখাইতে পারবো যেগুলোর বাচ্চা অ্যাবনর্মাল, অথবা অসময়ে একটার পর একটা খালি বাপ মা ভাই বোন জোরে যাচ্ছে। আমি কম করলে আপনাকে কয়েকশো উকিল দেখাইতে পারবো যাদের সংসারে অসময়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরিবারের মানুষজন ধ্বংস হয়ে যাচ্ছে, এরপরও মিথ্যা কথা কইতে থাকবে। মিথ্যা কথা যত সত্যির মতো বলতে পারেন ততই সোয়াব, কারণ ওর উপরে তো সত্যি দিয়ে জিনিস হলো মিথ্যা, মিথ্যার পরে যত বেশি সত্যি দিচ্ছেন এটা তো মিথ্যা তো ডেকে যাচ্ছে, বাইরে থেকে দেখতেও সত্যির মতো দেখা যাচ্ছে। আর এইটি হচ্ছে আইনের পেশা, এর নাম হচ্ছে লয়ার। আর লয়ার যদি ওই যাহা বলিব সত্য বলিব কোরআন সুয়েও কথা বলে, তা ওরা তো বিশ্বাস করা যায় না, কারণ ওর কাজই হচ্ছে কথা বেছে খাওয়া, আর ওর কাজই হচ্ছে মিথ্যার উপর সত্যি দেওয়া। তা ও কোরআন শরীফ সুয়ে বলছে যাহা বলিব সত্য বলিব বলেই মনে মনে করছে যে না, আর নাডা তো উচ্চারণ করে বলেনি, কিন্তু ও মনেতে তো বলছে। আল্লাহ তো ওই নাডা শুনছে, শুনে ওরা মাফ করে দিছে, যা তুই মনে মনে না কইছস, কিন্তু জোরে জোরে কইছে কি যাহা বলিব সত্য বলিব, মনের মধ্যে খালি আস্তে করে কইছে যে না। এরপরে মাননীয় আদালত বলে শুরু করে দিছে। তো এইসব বাটপারি টাটপারি এগুলো ছাড়েন। এই সাব কন্ট্রাক্ট, বিশাল অর্ডার, বিশাল হ্যান, বিশাল ত্যান না খেয়ে মানে শিয়াল কুকুরের মতো চেয়ারা হয়ে যাবে, রোদে রোদে ঘুরতে ঘুরতে, ফ্যাক্টরিতে ঘুরতে ঘুরতে, হ্যান করতে করতে লাভ কিছু হবে না। লাভ হবে কি শেষ বেলায় যে একটা লাভ থেকে যাবেন, যখন আর এই গার্মেন্টস ট্রেডের পরে আর আপনার মাগ না ডাকলে আপনি আসবেন না, তখন লবণের ব্যবসা করবেন, তখন চিংড়ি মাছের চাকা চিংড়ি মাছের ব্যবসা করবেন, তখন চট্টগ্রামের খাতুরগঞ্জে যে ওই যে দড়ির ব্যবসা করবেন, দড়ি। তারপরে যে গ্রামে আপনার এই বাড়িঘরের চারপাশে সীমানা দিয়ে ওই যে যেসব ওই কাঁটাতারের ব্যবসা করবেন, গার্মেন্টসের ব্যবসা আর করতেন না। আমি কি আপনাদের বুঝাতে পারছি সব কিছু? গল্পের মতো, বন্ধুর মতো, ভাইয়ের মতো, ইউনিভার্সিটির দুষ্টু বন্ধুর মতো যেভাবে বলেন সবভাবে আপনাদের শিখাই দিলাম যে সাব কন্ট্রাক্ট বহুত প্যারার জিনিস। সাব কন্ট্রাক্ট হচ্ছে এমন একটা জিনিস চারটেই মানুষ শেষ করে দেয়, আর যেটুকুন লাস্টে থাকে সেইটুকুর মধ্যে কিউসির কথা বলে ওটুকুনে খেয়ে ফেলে দেয়। লাস্টে ফ্যাক্টরি হয় দেউলিয়া, আর আপনার মতো ট্রেডার খায় লাথিচড়। আর বায়াররা মনে করেন বায়ারের পরবর্তী ফার্স্ট যে ধাপটা থাকে, বায়ারের পরবর্তী প্রথম যে লোকটা থাকে, সে কোনো বাইং হাউস হোক আর ওই বায়ারের বিশ্বস্ত লোক হোক, বায়ারের কলিজার দোস্ত হোক, ওই দোস্তই মনে করেন যে বায়ারকে কন্ডম ছাড়া লাগায় দিয়ে ওই মনে করেন কোটিপতি হয়ে যায়। বায়ারও খয়রাতি, ফ্যাক্টরিও খয়রাতি, আপনিও খয়রাতি, শুধুমাত্র সাকসেসফুল হচ্ছে সে। তাহলে তাকে না আটকাইলে আর তাকে যদি আপনি রেস্ট্রিক্টেড করে না রাখেন আর তাদেরকে যদি বুঝতে না দেন যে তুমি যত ফাউর উপর খাইতে চাচ্ছ দুনিয়া বদলায় গেছে, এরকম ফাউ খাওয়া যাবে না, তোমাকে দিয়ে থুয়ে খাইতে হবে এবং সীমার মধ্যে খাইতে হবে। আগের ওই দিন শেষ যে গার্মেন্টসে চাকরি করলেই মেয়ে দিবে, এখন দেয় না, এখন মেয়ে বিয়ে দেয় না। এখন যদি শোনে গার্মেন্টসে চাকরি করে তাহলে চিন্তা করে এই তো পানি খাওয়ার অভ্যাস আছে, আর এই বাইরের সাথে নারীবাজি করার আলুর দোষ আছে, এই জায়গা বোন বিয়ে দেবো না, মেয়ে বিয়ে দেবো না। আর এর কামাই হচ্ছে সব হারাম কামাই। এমন মানুষ মেয়ে বিয়ে দিতে চায় না, কথা বুঝছেন? তো এই হলো আপনাদের গার্মেন্টস সাব কন্ট্রাক্টরতে শুরু করে যেখানে যা হতে পারে সর্বোচ্চ ভালো মন্দ কী হবে সেটা আপনাদের শিখাই দিলাম। যারা কাজ করবেন জেনে শুনে বুঝে পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ কাজ করবেন। ওয়ার্ডার আর টাকার কথা শুনে ফ্যাক্টরি দেখায় দিবেন না, অথবা ফ্যাক্টরিকে বায়ার দেখায় দিবেন না। আর ওই দুইজন সেদিনই একজন আর একজনের চেনবে যেদিন আপনার ট্রেড কমিশন 100% এখানে বসবে। আর এই কমিশনটা কীভাবে চাবেন? বডির উপরে অথবা কিসের উপরে? লাভের উপরে। বায়ার বলবে যে ভাই 5 টাকা করে বডিতে লাভ হবে, তোমার জন্য 1 টাকা রাখবো, এই 1 টাকা করে নাও। না, আপনি নেবেন হচ্ছে ইনভয়েস ভ্যালুর উপরে, বডি মডি চিনি না। টোটাল কত টাকার কাজ? 10 লাখ টাকার কাজ, আমাকে 5% দিতে হবে, শেষ। আমারও 5% দিতে হবে। 10 লাখ টাকার কাজ 5% দিতে হবে, হোক সেটা 1 টাকা, হোক সেটা 2.5 লাখ টাকা, হোক সেটা 50,000 টাকা, ডাজেন্ট ম্যাটার। আমারটা আমাকে ক্লিয়ার করে দাও, তোমার সাথে ফ্যাক্টরি ডিরেক্ট করে দিচ্ছি।
কারণ আমারটা ক্লিয়ার করে দিলে আমার আর কাজ কি? আর এরপরে যদি আমারটা ক্লিয়ার করে আমারে বলো যে এই মালের শেষ পর্যন্ত আমাকে থেকে সেখানে একটু ফলো আপ দিয়ে কাজটা দ্রুত উঠানোর জন্য চেষ্টা করে দিতে হবে, ওকে, নো প্রবলেম। আমি কেন ফাওয়ার উপর এত টাকা খাবো? অবশ্যই আমিও পরিশ্রম করে খাবো, আমি তো পরিশ্রম করতে ইন্টারেস্টেড। আমি শুধু তোমাকে এটা আটকাইছি যাতে তুমি আমার সাথে বেইমানি করতে না পারো, তো ফ্যাক্টরি আমার সাথে বেইমানি করতে না পারো। কারণ তোমার সিকিউরিটি আছে, ফ্যাক্টরির কাছে মাল আছে, ফ্যাক্টরির সিকিউরিটি আছে। আমার সিকিউরিটি কি? আমার সিকিউরিটি ইনশিওর করো, সেটা ক্যাশ দিয়ে, ওই লাভের টাকা থেকে বুঝি না। আমার কমিশন হবে ইনভয়েস ভ্যালুর উপরে, কত টাকার ইনভয়েস হবে তার উপরে আমার হবে। তুমি লাভ করো কি লস করো সেটা আমার দেখার বিষয় না, ফ্যাক্টরি লাভ করলো কি লস করলো এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় একটা জিনিস, সেটা কি? সেটা হলো যে কত টাকার কাজ ঢুকছে অথবা কত পিস বডি ঢুকছে, পার বডিতে আমার কত টাকা কথা, সে টাকাটা আমার শুরুতে তুমি দিয়ে দিছো। ওই চেক গ্যারান্টি বুঝি না, ক্যাশে দিতে হবে। মিয়া কোটি টাকার কাজ করতে নামছো, আমার 1 লাখ টাকা জন্যই তোমার বেঁধে থাকবে? বেঁধে থাকবে না। যদি কাজ করতে পারো আসো, আর নাহলে রাস্তা মাপো। আমার সময় নষ্ট করো না, তোমারও সময় নষ্ট করো না। তাহলে সাবকন্ট্রাক্টে কত রকমের খেলা চলে, এটি হচ্ছে খেলা। আর যারা মার্চেন্ডাইজার আছেন, যারা বড় বড় বায়ারের সাবকন্ট্রাক্ট নিয়ে কাজ করতে চান, এই সাবকন্ট্রাক্টের একটা মজার বিষয় আছে। বড় বড় ফ্যাক্টরি, বড় বড় বাইং হাউসের থেকে সাবকন্ট্রাক্ট নিয়ে যারা কাজ করতে চান, তারা নর্মালি আর কি জোড়াতালি মাল বানান। ওই ফ্যাক্টরি একটা দেখাবেন যে স্যার এই ফ্যাক্টরিতে আপনার কাজ বসবে, ঠিক আছে, কাজ বসবে, এখানে কতগুলো মেশিন আছে স্যার? 200 মেশিন আছে। বায়ার বলে ঠিক আছে মাল নিয়ে যান, হাউজের থেকে সইটই করে নিয়ে যেয়ে এখান থেকে কাজ উঠান। আপনি ওই হাউজে কি হয়েছে 20,000 পিসের কাজ না দিয়ে কাজ দিচ্ছেন 3,000 পিসের, আর বাদ বাকি বাড়ির পিছনে যত বস্তি মস্তি আছে সেই জায়গাতে 20টা জায়গার থেকে ওই মালটাল বানায়, আর এই জায়গাতে কিছু মাল বানায়, টোটালটা ভেজাল দিয়ে যখন বাইং হাউসটা দেবেন, ওই বাইং হাউসে শেষ, আপনিও শেষ, ফ্যাক্টরিও শেষ। এত পারফরমেন্স করতে যেন না, এত পারফরমেন্স করতে যেন না। আর আগের দিন ভিডিও করে একটা কথা বলে দিছি, বর্তমানে এই যে বিশাল পরিমাণ ওয়ার্ডার বাংলাদেশে, এমনি বাংলাদেশের অন্য অন্য সময় রেটের একটা কম্প্যারিজন আপনারে বলে দিছি, যে সাপোজ এর একটা প্যান্ট ল্যাংরার, এটা যদি আমেরিকান কোনো বায়ার শুনে যে এটা মেড ইন চায়না, তাহলে কি হয়েছে? বলবে যে এটা $5 দিবি। যদি শোনে এটা ইন্ডিয়া, তাহলে বলবে $60 দিবি। যদি শোনে যে এটা পাকিস্তানের ডেনিমের ওয়াশ ওয়ার্ল্ড ক্লাস, তাহলে বলবে যে এটা $15 দিবি। আবার যদি শুনে ভিয়েতনাম, তাহলে বলবে $12 দিবি। যদি শুনে কম্বোডিয়া, $11 দিবি। যদি শুনে মেড ইন বাংলাদেশ, তাহলে $22 দিবি। তা কই চায়নার $60 আর কই মেড ইন বাংলাদেশের $22? এই যে একটা সুনাম, মাল বেচার যে একটা ফ্লেক্সিবিলিটি, যে সারা বিশ্বের যেখানে মেড ইন বাংলাদেশ মালটা নিয়ে যান, যাওয়ার সাথে সাথে মালটা বিক্রি হয়ে যায় এবং আপনার প্রত্যাশার থেকে মানুষ বেশি টাকা দিয়ে মালটা নিয়ে যায়। আর এখন এই পরিমাণ অর্ডার আসায় যে অবস্থাটা হচ্ছে, এখন থেকে 6 মাস, 1 বছর, 1.5 বছর পরে এই মালটাকেই বিশ্বের মানুষ চায়নারে যেমন $60 বলে, তখন বলবে তোর অবস্থা তো চায়নার চেয়েও খারাপ, তুই তো চায়নার মতো টেকনোলজিতে উন্নত না, চায়নার থেকে টেকনোলজি নিয়ে আসোস। আর চায়না যেটা ছিল সেটা হচ্ছে কি কোয়ালিটি লেস, আর তুই ছিলি কোয়ালিটি, র মেটেরিয়ালের কোয়ালিটি, যে তুই বেশি বেশি করে ভালো ভালো জিনিস দিয়ে মাল তৈরি করে দিই। আর চায়না কত ফাঁকিবাজি, তা তোর মধ্যে তো চায়নার চেয়ে বেশি ফাঁকিবাজি। তা তোর এখন দেবো $60, দিলে নিয়ে, না দিলে রাস্তা মাপ। যেমন একটা সময় কাবলিওয়ালারা আমাদের এখানে আসতো, আর এখন বাংলাদেশের থেকে ওয়ার্কার বিদেশে নিয়ে শিয়াল কুকুরের মতো, কৃতদাসের মতো চাবুকের বাড়ি দিয়ে দিয়ে মরুভূমির মধ্যে বাগান করায়, কাজ করায়, কামলা খাটায়। কিন্তু একসময় কিন্তু কাবলিওয়ালারা ওই অ্যারাবিয়ান কান্ট্রিতেই হাঁটতে হাঁটতে বাংলাদেশে আইসে কয়টা চুরি ফিতে বেচে আবার কয়টা টাকা কামাই করে বাড়ি নিয়ে দেখতো যে বাচ্চা মরে গেছে, অথবা কিছু ছেলে একটা জন্ম দিয়ে রেখে দিয়েছিল, বাড়ি যেতে যেতে যে শুনে ছেলে বড় হয়ে বিয়ে শাদী করে আর এক জায়গায় সংসার শুরু করে দিচ্ছে। সেই জীবনেরতেই 60 বছরে তারা চেঞ্জে এমন অবস্থা হয়েছে, এখন আমাদেরই কৃতদাস হিসেবে কিনে নিয়ে যে লাতিচড়ের পরে রাখে, চাবুকের বাড়ির পরে রাখে, গোয়াল ঘরে রাখে, আবার যখন মন চায় তখন কি হয়েছে ইচ্ছা মতো দর্শন করে।
মানি টক্স, টাকায় কথা বলে, ক্যাশ তৈরি করে নিছে তারা। এখন ক্যাশ দিয়ে পৃথিবীতে যা মন চায় তারা তাই করতে পারবে, নো প্রবলেম। আপনার যখন ক্যাশ হবে আপনিও সব পারবেন। তো গার্মেন্টসের যে অবস্থাটা, এই যে বিশাল ওয়ার্ডারে আপনারা চিন্তা করছেন বাংলাদেশ নাম্বার 1 পজিশনে চলে আসবে, আর আমি আমার বিবেচনায় দেখতেছি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে যে পরিমাণ বগিযোগী মাল সারা বিশ্বে যাচ্ছে, কামলা মাল সারা বিশ্বে যাচ্ছে, এখন থেকে 2 বছর পরে গার্মেন্টসে কস্টিংই দিতে পারবো কিনা সেটি দেখার বিষয়। প্রোডাক্ট তো পরে থাক, প্রোডাক্টের হিসাব আরও পরে। আর বাংলাদেশের যত স্কিল্ড ওয়ার্কার সব মিডল ইস্ট টেনে নিয়ে যাচ্ছে, তাদের টাকা আছে তারা টেনে নিয়ে যাচ্ছে। তখন কোয়ালিটির কাতারে সবচেয়ে বাজে অবস্থা হবে বাংলাদেশের, চায়নার থেকে বাজে অবস্থা বাংলাদেশের। আর কোয়ালিটি তখন এনশিওর করবে মিডল ইস্ট, দুবাই বলেন, সুদান বলেন, যেখানে বর্তমানে আমরা আমাদের স্কিল্ড ওয়ার্কারগুলো পাঠাচ্ছি, ওই দেশগুলো স্কিল্ড ওয়ার্কারদের তখন কী হয়েছে, আবাসিক অথবা সিটিজেনশিপও পর্যন্ত দিয়ে ফেলবে পারলে, নিয়ম বদলায় যাতে তারা ফেরত আসতে না পারে। এবং এই গার্মেন্টসের যে বিশাল একটা অ্যাসেট, যে গার্মেন্টসের কারণে বাংলাদেশ সরকার টেরই পাইল না যে করোনা কী জিনিস, সারা বিশ্ব মুক্ত পড়ে গেছে। এখানে সরকারের কোনো ক্রেডিট নাই, খালি যে টাকাগুলো বিদেশ থেকে আসছে সেইগুলো দিয়ে দেশ ঠেক দেওয়া গেছে। আর এই গার্মেন্টসটাই ধ্বংস হয়ে মিডল ইস্টে শিফট হয়ে যাবে এখন থেকে হয়তো বা 20 বছর পরে, এবং সেই জন্য আমরাই উপকার করতেছি তাদের। আজকে যেমন চিনি শিল্প একদম জিরোতে নেমে গেছে, গার্মেন্টস শিল্প আর বেশি না 5-7 বছর পরে দেখেন গার্মেন্টসের গও খুঁজে পাবেন কিনা সন্দেহ। কারণ ওয়ার্কারই তো আমাদের সবচেয়ে বড় সম্পদ ছিল, ওয়ার্কার। আমাদের ওয়ার্কারগুলো এতটা ইন্টেলেকচুয়াল যে অশিক্ষিত গ্রামের অথবা কাজের লোক যে ক্লাস 5 পাস করে না, সেও 5 দিন, 10 দিন, 15 দিন কাজ করার পরে তার হাতে অসাধারণ সুন্দর একটা কোয়ালিটি চলে আসে। এটা সারা বিশ্বের মানুষের শিক্ষা দিয়েও সম্ভব না। ন্যাচারালি কিছু জিনিস আছে মানুষের মধ্যে, তা বাংলাদেশের মেয়েদের মধ্যে অথবা লোকদের মধ্যে এই জিনিসটা আছে যে তারা দেখার সাথে সাথে দ্রুত সেটাকে অনুকরণ করে সেটাকে ফলো করতে পারে। এটা ছিল আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। আর এখন থেকে 5 বছর পরে দেখবেন এই অ্যাসেট শূন্য হয়ে যাব। তখন এই মিডিল ইস্টে না, তখন ভারতের আসাম প্রদেশ, ওই যে দার্জিলিং এইদিকে ভারত, তখন এদিকে হ্যান্ডিক্রাফটে উন্নত হয়ে যাবে। তখন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা হবে বাংলাদেশের থেকে ইন্ডিয়া ম্যান পাওয়ার পাঠানো ব্যবসা। যারা ম্যান পাওয়ারের ব্যবসা করতেছেন আমার কাছ থেকে শিখে নেন। এখন থেকে 5 থেকে 10 বছর পরে বাংলাদেশের নাম্বার 1 ব্যবসা হবে কি, ম্যান পাওয়ারের ব্যবসা। সেটা কোথায়? ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়ায়। $1000 কোটি না, $1 বিলিয়ন তখন ট্রেড চলবে বাংলাদেশে থেকে ইন্ডিয়ায় আপনার কর্মসংস্থানের জন্য অথবা ম্যান পাওয়ারের ব্যবসা করা। তখন সিঙ্গাপুর, মালয়েশিয়া লাগবে না, ইন্ডিয়াতেই লাগবে। দেখেন হয় কি না। ওই যে এখন থেকে 7-8 বছর আগে বলে দিছিলাম যে বাংলাদেশে এখন আপনি যদি মরেও যেতে চান, আপনার হসপিটালে আপনার বাচ্চা মরেও যায়, আপনার বন্ধুরে ফোন দেন, মামা একটু আগে কেন বললি না, 20,000 টাকা ছিল মুখরে হাওলাত দিছি। আর আপনার বন্ধুরে ফোন দেন যে মামা সন্ধ্যার সময় নতুন জিনিস আসবে, অমুক ক্লাবে চলে আয়, দেখবেন ও 20,000 বলছিলেন, ও 50,000-এর বান্ডিল নিয়ে আসছে, আরও নতুন একটা শার্ট অথবা পাঞ্জাবি পরে আসছে। এখন থেকে 7-8 বছর আগে বলছিলাম যে বাংলাদেশের সবথেকে হাই প্রফিট বিজনেসে পরিণত হতে যাচ্ছে এই ক্লাবের ব্যবসা। যারা এই সময় ক্লাবের ব্যবসা করতে চান তারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, কিন্তু বেশি দিন ধরে রাখলে লাস্টে চামড়াও খুঁজে পাওয়া যাবে না। দেখেন হয়েছে কি না। একটা কথা বলার আগে অনেক কিছু গবেষণা করে চিন্তা করে আপনাদের সাথে কথা বলা লাগে, অনেক বছরের পয়েন্ট টু পয়েন্ট মনিটরিং থাকতে হয়। কথা বুঝতে পারছেন? তো বাংলাদেশের গার্মেন্টসে এখন যে পরিমাণ টাকা আসতেছে আর যে পরিমাণ হাতে তালি, আর যখন কেউ ভালো করে তখন পারফরমেন্স সরকারও নেয়, সবাই নেয়। রাস্তার কুত্তায়ও পারফরমেন্স নেয় যে আমি এই জায়গায় বসে ঘেউ ঘেউ করছিলাম বলে অমুক হইছে। কথা বুঝছেন? কিন্তু বেসিক্যালি আমাদের
গার্মেন্টস সেক্টরটা এখন ধ্বংস হওয়ার জন্য একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে এই ওভার প্রোডাকশান, নন কোয়ালিফাইড বডি, খালি বডি সাপ্লাই দিতে থাকেন, সারা বিশ্বের ডিমান্ড, কিন্তু এই বডিটা সাপ্লাই দেওয়ার পরে সারা বিশ্বে যে ইমেজটা তৈরি হবে যে বাংলাদেশ সারা পৃথিবীতে মাল দিয়ে ভরায় ফেলছে, যে মালের কোয়ালিটি নাই, একদম বাসমারা খেয়ে যাবেন। দেশের গার্মেন্টস সেক্টর একদম জিরোতে নেমে যাবে। অলরেডি দেখেন DW চ্যানেলে, কিছু কিছু চ্যানেলে, ইউটিউবে, সব জায়গায় ভিডিও চলে আসছে যে আপনারা কোন কোন কোয়ালিটির কথা বলে কি কি কোয়ালিটি ধরাচ্ছেন। সো আমি একটা কথাই বলবো, যারা বাংলাদেশের গার্মেন্টসকে ভালোবাসেন, বাংলাদেশের জন্য কাজ করেন, সামর্থ্যের মধ্যে কাজ করেন, সামর্থ্যের মধ্যে খাওয়ার চেষ্টা করেন, আপনাদের পেট ভরলেও মন আর কলিজা ভরে না। এটা খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস। আর আপনাদের মতো এরকম কোনো বায়ার বলেন, ট্রেডার বলেন, অন্তত আমি যতক্ষণ বেঁচে আছি, আমার কাছে যদি এরকম কাজ নিয়ে আসেন, এরকম ফয়দা লুটতে আসেন, বাংলাদেশের ক্ষতি হবে। আমি কিন্তু কলিজা টাইনি ছিঁড়ে ফেলে দিব। সো আমার সামনে আসবেন না। যে কাজ করলে বাংলাদেশের সম্মান, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এরকম কোনো কিছু নিয়ে সামনে পরে আসবেন, একদম কলিজা টেনে ছিঁড়ে ফেলে দিব। রিমেম্বার ইট অলওয়েজ। তো যাই হোক, ভালো মন্দ অনেক কিছু শিখাই দিলাম। যারা যারা রাতারাতি মনে করেন যে রাতের বেলায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে সকালবেলায় ঘুমেরতে উঠে লুঙ্গের খুঁজে পাওয়া যান না, তাদের লুঙ্গি যাতে খুঁজে পাওয়া যায় সেই ব্যবস্থা করে দিলাম। হ্যাঁ, 1 ডজন সেফটি পিন কিনে সব জায়গায় সেফটি পিন লাগাবেন, যেভাবে আমি লাগাই একদিন জীবনে শুইছি, এরপরে জীবনে কোনো দিন লুঙ্গি পরি নাই, কথা বলছেন, তারপরেও লুঙ্গি খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এরকম ঘটনা আপনাদের জীবনে না ঘটে সুন্দর করে লুঙ্গি বাঁধবেন, কাজের লুঙ্গিও বাঁধবেন, যাতে কাজও ঠিক থাকে আবার ইজ্জতও ঠিক থাকে। ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।